ইয়েস এভরিওয়ান, আমরা এখন লাইভ আমরা ইন্সপায়ারিং বাংলাদেশের পেজ থেকে। ইন্সপায়ারিং বাংলাদেশের পেজে আপনারা যারা কানেক্টেড আছেন তারা প্লিজ লাইভটা শেয়ার করে দিন, সো দ্যাট আপনাদের যারা ফ্রেন্ডস ফ্যামিলিজ আছে তাদের সবাই যেন লাইভটা দেখতে পারে। সো আজকের আমাদের যে লাইভটা, এটা হচ্ছে সম্পূর্ণভাবে আমাদের যে ডাক্তার বন্ধুরা আছে যারা ইয়াং ডাক্তার তাদেরকে নিয়ে। এবং আপনারা এর আগে দেখে ফেলেছেন যে আমাদের যে লাইভটা হবে, লাইভটার নাম হচ্ছে বিয়ন্ড দ্য প্রেসক্রিপশন। তো প্রেসক্রিপশনের বাইরে আমরা গিয়ে কথাবার্তা বলবো, সম্পূর্ণভাবে আড্ডা আমাদের ইয়াং প্রফেশনাল ডাক্তার বন্ধুদের সাথে। তারা এই করোনা কালে কি ধরনের এক্সপিরিয়েন্স এর মধ্যে দিয়ে যাচ্ছে এগুলো নিয়ে আমরা কথা বলবো। সো আমরা একটু সময় নিয়ে লাইভটা শেয়ার করে দিই। আশা করি লাইভের লিংকটা ওপেন হয়ে গেছে। আপনারা কি সবাই লাইভটা পেয়েছেন? ডাক্তার অভিষেক শেয়ার করেছে, বাকিদেরটা আমি এখনো পাইনি। সো এনিওয়েজ আমি ইন্ট্রোডিউস করে দিই সবাইকে একে একে। ডক্টর উম্মে হুমায়রা কানেতা আমাদের সাথে আজকে আছে, আমাদের সাথে লাইভে। আমাদের সাথে আরো আছে হচ্ছে ডক্টর অভিষেক ভদ্র লাইভে আমাদের সাথে আরো আছে ডক্টর শুভ মজুমদার। তিনজন ইয়াং এবং প্রফেশনাল ডাক্তারকে নিয়ে আজকে আমাদের লাইভ বিয়ন্ড দ্য প্রেসক্রিপশন। আমরা লাইভটা শেয়ার করে দিচ্ছি আবার যারা আমাদের ফ্রেন্ডসরা আছে তাদেরকে দেখার জন্য। অলরেডি আমাদের 25 জনের মতন লাইভে জয়েন করে ফেলেছে। আমরা ফেসবুক আর ইউটিউব থেকে লাইভে গিয়েছি, তো আশা করি সবাই দেখতে পাচ্ছেন লাইভটা আমাদের সাথে। তো শুরু করি আমরা লাইভ নাকি? হ্যাঁ শুরু। আচ্ছা, তো সবার আগে আমি একটু সময় নিয়ে সবাইকে ইন্ট্রোডিউস করাই আরো পূর্ণাঙ্গভাবে যে আমরা কিভাবে কানেক্টেড হয়েছি। আমরা কানেক্টেড হয়েছি যারা ইয়াং। হ্যালো, সবার আগে আমি একটু সময় নিয়ে সরি, আমার এখান থেকে ইকো হচ্ছিল। ওই মাইক্রোফোনটা অন অফ করে দিলে তাহলে আর ইকো হবে না। সো আমরা কানেক্টেড হয়েছি হচ্ছে হলো বিওয়াইডি তে, বাংলাদেশ ইউথ ডেলিগেশন টিম টু ইন্ডিয়া। আমরা 100 জন মানুষ গিয়েছিল হচ্ছে হলো ইন্ডিয়াতে ইন্ডিয়ান হাই কমিশনের একটা জয়েন্ট কোলাবোরেশন প্রোগ্রামে, যেখানে 100 জন ইউথ প্রফেশনালকে 7 দিনের একটা ট্রিপে আমরা ইন্ডিয়ায় গিয়েছিলাম। ওইখান থেকেই আমাদের মিট, এখান থেকে আমাদের পরিচয়। এই রেফারেন্সেই কিন্তু আজকের এই লাইভে আপনাদের তিনজনকে ইনভাইট করা। সো একে একে আমরা যদি নিজে এক একজনের পরিচয় সম্পর্কে যদি আরেকটু ডিটেইলস জানতে চাই, আমরা শুরু করি লেডিস ফার্স্ট, কানেদাকে দিয়ে। থ্যাংক ইউ ভাইয়া। আমি ডক্টর উম্মে হুমায়রা কানেতা, সার্জিক্যাল অনকোলজিতে রেসিডেন্সি ফেজ বিতে আছি, and একদম রিসেন্টলি রিকমেন্ডেড 39 BCS অ্যাসিস্ট্যান্ট সার্জন। ওকে, আর কানেতার আরেকটা বড় পরিচয় হচ্ছে হলো সবচেয়ে বড় যে ওর যমজ টুইনস বেবি আছে। মাদার অফ টু বেবি বয়। মাশাআল্লাহ। নেক্সট ডক্টর শুভ মজুমদার, যদি আপনার ব্যাপারে আরেকটু ডিটেইলস বলেন যারা শুনছে আমাদেরকে। আমি ডক্টর শুভ মজুমদার, আমি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, এবং আমি এমডি করছি ফেজ বি, রেসপিরেটরি মেডিসিন, বক্ষব্যাধি মেডিসিন যেটা সেখানে। আচ্ছা, লাস্ট বাট নট লিস্ট ডক্টর অভিষেক। আমি ডাক্তার অভিষেক ভদ্র, আমি পপুলার মেডিকেল কলেজের ডিপার্টমেন্ট অফ ফার্মাকোলজিতে লেকচারার হিসেবে আছি, আর হচ্ছে পাশাপাশি পার্ট টাইম দেশের একজন প্রফেসরের সাথে কাজ করছি মেডিসিনে। এতটুকুই। আচ্ছা, সুন্দর। সো আজকে নাম প্রকাশ না করার শর্তেই ডাক্তার এই ইয়াটা বলেছে আর কি। সো এনিওয়েজ, আমরা আমাদের আজকে বেসিক্যালি আমাদের বিয়ন্ড দ্য প্রেসক্রিপশন হচ্ছে হলো একটা সচেতনতামূলক একটা লাইভ, যে লাইভে আমরা করোনা যে সিচুয়েশন গুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং যেই ধরনের দুর্যোগপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, ওই দুর্যোগপূর্ণ সময়ে কে কি চিন্তা করছে এবং কে কি ধরনের এক্সপিরিয়েন্সের মুখোমুখি হচ্ছে এই অল্প সময়ে, অল্প বয়স বলতে পারি আমরা। সো
এগুলি নিয়ে জানবো। তো জানার শুরুর দিকে আমরা একটু আরেকটু ডিসকাস করি হচ্ছিল আমাদের ইন্ডিয়া ট্রিপ নিয়ে। আমরা যে বিওয়াইডি তে গিয়েছিলাম, বিওয়াইডির এক্সপেরিয়েন্স নিয়ে কেউ যদি কোনো কিছু বলতে চায়, হাউ ওয়াজ দ্য ট্রিপ? ইট ওয়াজ এক্সিলেন্ট আসলে, বাট আনএক্সপেক্টেড ট্রিপ ছিল আমার জন্য। কারণ আমি তো আসলে প্রথমে কিন্তু বাদ পড়ছিলাম, বাদ পাওয়ার সেকেন্ড টাইম ইনক্লুড হয়েছি গ্রুপে। তাই আমার জন্য ওটা ছিল একটা স্পেশাল প্রোগ্রাম আসলে। ওকে ওকে। এবং পুরো মাতৃবার গেছে, এবং আমি তো একজন মানে ফুড লাভার, তো সারাদিন তো দেখছিলাম আমার ফেসবুক জুড়ে ফুড আর ফুড ছবি। আচ্ছা, মানে আমি জাস্ট মোস্টলি এনজয় করছি টোটাল প্রোগ্রাম। না আমারও খুব, আমি হ্যাঁ আমার কিন্তু ভাইয়া জাস্ট প্রেগন্যান্সি, আমার বেবি হইলো ডেলিভারির পরে, যখন হচ্ছে আমরা অ্যাপ্লাই করতেছিলাম অনলাইনে, তখন ওদের বয়স কিন্তু খুব কম, 5-6 মাস। তো জাস্ট এমনি স্ক্রল করতে করতে আসলো, তো ভালো আছে, ঠিক আছে একটু অ্যাপ্লাই করি। তো যখন রিপ্লাই কল আসলো, একটা ইন্টারভিউ হলো, সবকিছু মিলে জিনিসগুলো কিভাবে কিভাবে জানি হচ্ছিল, এবং কিছু বুঝে উঠতে পারতেছিলাম না অ্যাকচুয়ালি কি হবে। কিন্তু যেদিন আমাদেরকে প্রথম ডাকলো, যেদিন আমাদের যে পাসপোর্টের কাগজপত্র জমা দিতে হবে বা এই সেদিন আমাদের কিন্তু প্রথম দেখা, আমি অভিষেকের সাথে আমার দেখা হয়েছিল, নওশিনাপুরা ছিল। তো ওখানে গিয়ে ফাহাদ, ইমরান ভাই ছিলেন প্রথম দিন, আমি থার্ড না ডে ইমরান ভাইয়ের সাথে, হ্যাঁ থার্ড ডেতে ছিল। তো প্রথম দিন গিয়ে তখন তো আমি বুঝতেছিলাম যে আচ্ছা ব্যাপারটা আসলে সামথিং বিগ। আর তার আগেই তো আমাদের যে ফেসবুক চ্যাট গ্রুপ নিয়ে, যে আমি তো সুন্দর মতো 100 জনকে অ্যাড করে রিমেম্বার, রাইট রাইট রাইট, ওইখান থেকে কিন্তু তোমার সাথে আমাদের পরিচয়, যে উম্মে হুমায়রা কানিতা নামে আমাদেরকে কেউ টিএসসি তে ইনভাইট করছিল, রাইট? হ্যাঁ, যে হচ্ছে আমাদের সবার একটা টি শার্ট থাকবে একই রকমের, আমরা বানাবো। আমরা তো নিজের মতো প্ল্যান করতেছিলাম, বাট পরে অ্যাকচুয়ালি সবকিছুই ওখান থেকেই ফিক্স ছিল, এবং যা যা আমরা ভাবতেছিলাম বিয়ন্ড ইমাজিনেশন। এবং ওই 7টা দিন আসলেই মনে রাখার মতো, অসাধারণ। এবং শুধু একটা কিন্তু আফসোস রয়ে গেছে, বুঝছেন আপু, যে আমরা বাংলাদেশের পতাকাটা পরে যেতে পারি নাই। টি শার্ট চিন্তা করছিলাম না, বাংলাদেশের পতাকা পরে আমরা খেলা দেখবো। আইপিএল দেখার কথা ছিল আমাদের, অনেক কিছু ওদের নির্বাচনের টাইমিং এর কাছে মানে জন্য বোধহয় মিস হয়েছিল। বাট আমি একটু ইমরান ভাইয়ের কথা বলি, মানে ইমরান ভাই কিভাবে ফার্স্টে আমাকে নক করলো। যেমন মনে করেন কানিতা আপু, শুভ ভাই, তখন আমি আফটার অল বঙ্গবন্ধু মানে বিএসএমএমইউ তে তখন আমি অনারারি করছি আর কি ওই এট দ্যাট টাইমে। তো ওনাদের সাথে মোটামুটি তার আগে আমাদের একটা পরিচয় হয়ে গেল। বাট ইমরান ভাইকে কখন নোটিশ করলাম, আমরা তো পুরো চলে গেলাম, আমরা তো ফার্স্টে দিল্লিতে গেলাম, এখান থেকে প্লেনে টেনে কোথাও নাই। তো আমাদের বোধহয় খুব সম্ভবত মনে আছে কিনা যে একটা ভাইয়ের বোধহয় লাগেজ মিস হয়েছিল, মানে দিল্লিতে যায়নি বা এরকম কিছু একটা হয়েছিল প্রথমে একবারে শুরুতে, মনে আছে কি? তারপরে বোধহয় একজন বা দুজনের লাগেজ, হ্যাঁ হোয়াটএভার ইট ইজ। পরের দিন মজার ব্যাপারটা হচ্ছে তারপর হ্যাঁ আমি আসি, তারপরের দিন যেটা হ্যাঁ তারপরের দিন যেটা হলো যে হচ্ছে ওই আমাদের যখন আমরা ওদের পার্লামেন্ট পরিদর্শনে যাব, তখন আমাদের একটা ফর্মাল ড্রেসের কথা ছিল যে আমাদের সবাইকে ফর্মাল পড়তে হবে ওই দিন। তো ওনারা তো পড়তেছে না, তো যে জিজ্ঞেস করছে যাই হোক আমাদের যে লিড করছিলেন জি টিমের, তার কাছে জিজ্ঞেস করছে যে ম্যাডাম আমি তো এরকম আনি নাই, তো আমি এখন কি করবো, আমার তো লাগেজে চলে গেছে। বলছে যে ইমরান নামে একটা ছেলে আছে, অনেকগুলো স্যুট আনছে, হ্যাঁ ওর কাছ থেকে তখন আমি ফার্স্ট নোটিস করলাম যে আরে ভাই ইমরান ভাইকে, আসলে দেখলাম যে উনি প্লেনের মধ্যে, তারপরে মনে পড়লো যে উনি সারা ট্যুরে প্লেনের মধ্যে 4-5টা স্যুট একেবারে হাতে করে নিয়ে ঘোরাঘুরি করছে। এবং সে হচ্ছে সব মানে এত স্টাইলিশ মানুষ, মানে এত ড্রেস, মানে সব এরকম অনেকেরই ছিল না, অনেক আমাদের অনেক ফিমেল ডেলিগেটদেরও এরকম লাগেজ ছিল না, যেটা ইমরান ভাই মেইনটেইন করছে। ওই প্রথম ইমরান ভাই আমাদেরকে নক করে আমার মাথায় বেসিক্যালি। বাট স্যুট পরে কিন্তু, স্যুট নিয়ে বা ক্যারি করে কিন্তু লাভ হয় নাই। সো ইউ নো সবাই জানে যে আলটিমেটলি পারপাস সার্ভ হয় নাই। সো এনিওয়ে গরম ছিল, টেম্পারেচার অনেক গরম ছিল। আর অভিষেকের একটা ইন্টারেস্টিং জিনিস আমি শেয়ার করতে চাই। অভিষেকের সাথে আমার প্রথম মুখামুখি কখন হয়েছিল, এটা হয়েছিল the second last day of the trip at the Hyderabad. Remember shopping এ গেছিলা বিগ বাজারে? আমি বিগ বাজারে যাই নাই, আই ডোন্ট নো, বাট আমি কিন্তু শপিং করি নাই টোটাল টুডে, তাহলে অন্য কেউ।
না, না, বিগ না, বাজারে না। না, ওই যে একটা মলে নামাই দিছিল, ওখানে আমরা দেখতেছিলাম, মানে খুব Central এক্সপেন্সিভ একটা mall। মল ছিল, কি একটা মল Central। সামথিং। আমি হ্যাঁ, আমি যাই হোক, বলেন। আরেকটু মনে করাই দিই, ওইটা ছিল আচ্ছা, হচ্ছে হলো আপনারা গেছিলেন হচ্ছে হলো অন্য আরেকটা গ্রুপের সাথে, আমরা অনাকাঙ্ক্ষিত ভাবে চোখাচোখি হয়ে গেছিল, মানে আমাদের কারো যাওয়ার কথা ছিল না ওই সময়, তো ওইখানে ওরা গিয়ে তো আর কি দেখা স্পেশাল গ্রুপ হয়েছিল। ছিল ইমরান ভাই, বাস ওয়ান মনে আছে? বাস ওয়ানে আমরা কিন্তু আমজনতা, আমি, মনে তারপরে পড়ছে? লিওনা, বুঝতে পারছি। ইমরান মনে ভাই, I got পামেলা। I got the point. I got the point. But ভাই এই যাই হোক, আমরা এই স্পেশাল, ইউ না, আর তবে স্পেশাল। না, Right, স্পেশাল না আসলে, মনে করেন যে কি বলবো, মানে ফাঁদে অনেক সময় পড়ে যাইতে আর কি, ফাঁদে পড়ে গেছিলাম, কি আর করা যাবে। এনিওয়ে, বাট বাট ওভারঅল, হ্যাঁ প্লিজ। কয়েকটা জিনিস না আমাকে খুব হিট করছে, মানে ওই প্রোগ্রামে কয়েকটা জিনিস এখনো মেমোরিতে আছে। যেমন আপনি চিন্তা করেন, লাস্টের দিনে আমরা যখন একেবারে শেষে হায়দ্রাবাদে ছিলাম, হায়দ্রাবাদে যে হোটেলটাই, আমার সব থেকে মজা লাগছে যে লাস্টের দিনে সবাই কি ডিমান্ড করলো, ওটা খুব সম্ভবত আমি যদি ভুল না করি এটা 5 স্টার হোটেল ছিল, এবং আমাদের অনেকের জন্য এখন 5 স্টার হোটেলে সবার জন্য একটা করে রুম, মানে আমরা সবাই ইয়াং, হ্যাঁ, সবার জন্য কিন্তু অনেকটা ইয়ের ব্যাপার। তো কি হলো, আমরা এত পরিমাণ বুফে খেতে শুরু করলাম, মানে 7 দিনে 21 বার, মানে 21টা মিলই কিন্তু বুফে ছিল। তো লাস্টের দিনে কি হলো, সবাই দাবি করলো ওই 5 স্টার হোটেলে কিচেনে যে আমাদের জন্য ভাত, ডাল আর আলু ভাজা লাগবে, এবং আমরা লাস্ট ডিনার কিন্তু হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা দিয়ে করা হলো একটা 5 স্টার হোটেলে। এটা একটা মানে খুব মজার থিং। আরেকটা জিনিস হচ্ছে, যে জিনিসটা আমাকে একটা নতুন এক্সপিরিয়েন্স দিয়েছে, যেটা কানিতাপু মনে আছে কিনা জানি না, মানে হায়দ্রাবাদ থেকে আমরা যখন কলকাতা ব্যাক করি লাস্টের দিন, এরকম 2টা ইভেন্ট হলো, যে প্লেনের মধ্যে আমাদের সাথে যারা সাধারণ মানুষ ছিল, এরকম 2জন কিন্তু অসুস্থ হয়ে গেল প্লেন চলাকালীন অবস্থায়। এবং এট দ্যাট মোমেন্ট ওইটা আমাদের জন্য একটা বিগ এক্সপিরিয়েন্স, যে আমরা যারা ছিলাম ওখানে ডাক্তার, আমরা বোধহয় 3-4 জন ছিলাম ডাক্তার আর কি। তো আমরা কিন্তু দুইটা ইভেন্টেই আমরা তাদেরকে যথাযথ সেবাটা দিতে পেরেছি। ওইটা আমার কাছে মনে হয়, এজ এ ডক্টর হিসেবে ওটা একটা হিউজ এক্সপিরিয়েন্স, যে প্লেনের মধ্যে মানে আমরা তো গল্প শুনি যে এরকম ডাক্তার হলো, মানে প্লেনের মধ্যে চলতে প্লেনে এরকম হলো। তো দুইটা ইভেন্টেই কিন্তু আমরা সাকসেসফুলি দুটা, এই 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 জিনিসটা আমার কাছে আসলে খুব ভালো লাগছে আর কি। অভিষেকের সাথে একটু যোগ করি ইমরান ভাই, মানে ধরো বাংলাদেশের প্রেক্ষাপটে তো ধরো ডক্টর সবার ড্রিম থাকে, হ্যাঁ আমরা হব, কিন্তু হওয়ার পরে কিন্তু আমরা সবাই প্রেক্ষাপটটা অন্যরকম হয়ে যায়, আমাদের আর্থ সামাজিক প্রেক্ষাপট সবকিছু বিবেচনা করলে। বাট ওখানে গিয়ে যতবারই হচ্ছে কেউ একটু অসুস্থ হচ্ছে, ধরো আমাকে যদি ডাকা হয় যে একটু দেখে দাও, আমার কাছে মনে হচ্ছে যে ইয়েস আই এম ডুইং সামথিং, যে আমাকে একটা রিকগনিশন যেটা দেওয়া। এবং প্লেনের ব্যাপার যেটা, তখন আমি ওয়াশরুমে ছিলাম, অ্যানাউন্সমেন্ট হচ্ছে ইজ দেয়ার এনি ডক্টর, ইজ দেয়ার এনি ডক্টর, দেয়ার ইজ অ্যান ইমার্জেন্সি। হ্যাঁ, আমার এখন মনে একটা আর্জ হয় যে আমাকে কিছু একটা করতে হবে, এবং আমি যেতে যেতে দেখি অলরেডি অভিষেক এবং নওশিন আপু অলরেডি সেই পেশেন্টকে অ্যাটেন্ড করেও ফেলছে। তো হচ্ছে আসলে যে এই এক্সপেরিয়েন্স গুলা অন্য, জানি না লাইফে আর কখনো আসবে কিনা, বাট আর একটা মজার ব্যাপার ছিল, যে আমাদের সাথে একটা আপু ছিলেন, উনি বোধহয় ফার্স্ট আমরা যেদিন রামুজি যাব তার আগের দিন উনি অসুস্থ হয়ে পড়লেন, এবং ওনাকে হোটেলে আমাদের রেখে যেতে হলো, বিকজ সে আসলে খুব অসুস্থ ছিল। এখন পরদিন যখন আসলাম, আমাদেরকে পাঠানো হলো ওনার রুমে, যে কি অবস্থা আমরা দেখে আসি। মানে আপু হচ্ছেন খুব সম্ভবত ওনার প্যাশন হচ্ছে উনি সামনে ফিল্ম মেক করবেন, বা রামুজি ওনার কাছে ড্রিম। হ্যাঁ, ওনার কাছে হচ্ছে রামুজি ড্রিম। এখন উনি গিয়ে বলতেছে, ভাইয়া এইটা হবে না, আমাকে কালকে পাঠাইতেই হবে, হ্যাঁ আমাকে কালকে দিতেই হবে, অন্য কোনো কিছু না। তো হয়তো আমি অন্য সময় হলে হয়তো পারমিট করতাম না, তো যাই হোক আমি সামথিং বাইরে এসে বললাম যে না ম্যাডাম, এটা তো আসলে সে ঠিক আছে, সে যাবে আর কি, রিস্ক নিলাম। পরদিন আমার মনে হয়েছে যে আমাদেরকে আলাদা করে একটা গাড়িতে আমাকে হ্যাঁ, যেহেতু ওনারা গেলেন না, সো ওই গাড়িতে আলাদা করে ওনাকে নিয়ে যেতে হলো আর কি পারমিশন, এবং উনি খুব হ্যাপি, আমাদেরও খুব ভালো লাগছে যে সবাইকে নিয়ে ঘোরা গেছে আর কি। রাইট। এবং সবচেয়ে বড় জিনিস যেটা আমি ফিল করছি এই 7 দিনে, মানে আমরা এত অল্প সময় অনেক ভালো ভালো কিছু মানুষের সাথে মিশার সুযোগ হয়েছে, যেটা মানে আনবিলিভেবল যদি এরকম কোনো ট্রিপে আমরা না যাইতাম। এটা কিন্তু মানে একটা বড় জিনিস, যে সবার সাথে অত্যন্ত সুন্দর সম্পর্ক বলেন, বা মানে খুব বন্ধুভাবাপূর্ণ কিছু ব্যাপার ক্রিয়েট হয়েছিল, যেটা মানে লাইফ লং আমরা এটা ক্যারি করবো আর কি। সো
অসাধারণ ছিল আসলে। সো উইথ দিস নোট অনেক কোয়েশ্চেন আমার এখানে জমা হয়ে গেছে। 100 Okay. জনের উপর মানুষ আমাদেরকে লাইভ দেখতেছে এবং অলরেডি আচ্ছা অনেকে কোয়েশ্চেন করা শুরু আই করছে। হোপ So, আমাদের বিওয়াইডি মেটসরাও আছে। এখনো কেউ কোয়েশ্চেন করে নাই যেহেতু আমি বুঝতে পারতেছি না আছে কি নাই, বাট আমি বলবো যে কেউ যদি গ্রুপে বা ওই মেসেঞ্জারে যদি শেয়ার করে দেন তাহলে হয়তো বা তারা দেখতে পারবে, বা আপনাদের যে কোনো গ্রুপে শেয়ার করে দিলে লাইভটা দেখতে পারবে। সো আচ্ছা সো আজকের যে মেইন যে আমাদের টপিক, কোনো সিরিয়াস কোনো বিষয় না, কি হচ্ছে, আমরা কি ঝামেলায় আছি, কে কি টেনশনে আছে, ওগুলা নিয়ে কথা বলার জন্য কিন্তু আজকের লাইভটা না। আজকের লাইভটা হচ্ছে হাউ উই উইল ডিল উইথ ফিউচার। আমরা ভবিষ্যতে করোনা পরবর্তী দিনের সাথে কিভাবে ডিল করব, এবং আপনারা ইয়াং প্রফেশনাল ডাক্তার হিসেবে কে কি চিন্তা করতেছেন। কারণ আমরা যেটা দেখছি এখন রাইট নাও, যারা ডাক্তারি পেশায় আছেন তারাই কিন্তু ফ্রন্টলাইন ফাইটার্স। তারা যে পরিমাণ রিস্ক নিয়ে সামনে কাজ করছেন, এটা আসলে মানে তাদেরকে ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা নেই, তাদেরকে এইভাবে রেকগনাইজ করারও কোনো মানে ভাষা আমাদের নাই। তো আমি একে একে জিজ্ঞেস করব, এই করোনার সময়ে আপনাদের এক্সপিরিয়েন্স কি? আপনারা তো বিভিন্ন ডাক্তার বিভিন্ন হসপিটালে কর্মরত আছেন বা আশেপাশে বিভিন্ন ধরনের করোনা আক্রান্ত পেশেন্টকে ডিল করছেন, তো আপনাদের অভিজ্ঞতা কি? কানেতাকে দিয়ে যদি শুরু করি। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ। প্রথমে আমি যেটা বলতে চাই যে ধরো আমাদের দেশে প্রথম পেশেন্ট তো পাওয়া যায় 8 মার্চ, তো এপ্রিল আর মে 2 মাস তো শেষ, কিন্তু আমরা মোটামুটি কিন্তু ডিসেম্বর থেকেই শুনতে পাচ্ছিলাম যে হ্যাঁ এরকম করোনা আসতে পারে। এবং হচ্ছে এই করোনার জন্য আমাদের 2টা ট্রিপ অলরেডি হচ্ছে আমরা ক্যান্সেল করি। একটা ছিল আমাদের মিনিমাল ইনভেসিভ সার্জারির একটা কনফারেন্স ছিল দিল্লিতে, সেটা ক্যান্সেল করা হয়। একটা কাশ্মীর ট্যুর ছিল, সেটাও ক্যান্সেল করা হয়। তো যাই হোক, লাস্ট যখন লকডাউনটা দিবে এরকম একটা ভাব, তখনও হসপিটাল যাওয়া আসা যাচ্ছিল খুব ভালো। কিন্তু যখনই ধরো লকডাউনটা দিয়ে দিল, হঠাৎ করে আমার কাছে মনে হলো মানুষের মাঝে প্যানিক অ্যাটাকটা বেশি হয়ে গেল। এবং সবার মাঝে ধারণাটা এরকম যে একটা পেশেন্ট যদি করোনা আক্রান্ত হয়, সে বা তার পরিবার একটা অচ্ছুত, এই ধরনের যে জিনিসটা। এবং আমরা কিন্তু অনেক ইনসিডেন্টও দেখতে পারছি যে করোনা আক্রান্ত এক পরিবারের বাড়ি ভাঙা আরম্ভ করছে, বাড়িতে আগুনও দিছে, এরকম আমরা অনেক নিউজ আমরা দেখতে পারছি। কষ্টকর যে প্রথম ছিল খিলগাঁওয়ে হচ্ছে একটা কবরস্থানে একটা পেশেন্টকে কবর দেওয়া নিয়ে একটা ইস্যু ছিল, আমাদের সবার হয়তো মনে আছে। সেকেন্ডলি ধরো তোমার নারায়ণগঞ্জে একজন যে স্বাস্থ্যকর্মী, তার বাসায় সে যখন করোনায় আক্রান্ত হয় তখন তার ফ্যামিলিকে হচ্ছে একটা গৃহবন্দী অবস্থায় রাখা। তো সর্বোপরি মানে আমাদের বাংলাদেশের মানুষ খুব সহজ সরল। প্রথম কথা হচ্ছে আমরা টোটালি অ্যাজ এ হোল পুরো বাংলাদেশের মানুষ এতই সহজ সরল যে অল্প কিছুতেই তারা যখন দেখছে যে বহির্বিশ্বে ইটালিতে এত মানুষ মারা যাচ্ছে, ইউকেতে, বা যখন আমরা শুনতেছি হ্যাঁ বরিস জনসন আইসিইউতে চলে গেছে, এই নিউজগুলো আসলে একটা ইম্প্যাক্ট ফেলছে, যেটাতে আসলে আমাদের সামাজিক যে ইমোশনাল জায়গাটাতে আঘাত আনছে। যত না আমরা করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছি, তার থেকে আমরা এই সাইকোলজিক্যাল ইম্প্যাক্টে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার কিছু এক্সপেরিয়েন্স আছে, যেমন ধরো আমি ক্যান্সার ইনস্টিটিউটেই ছিলাম, সেখানে কিন্তু আমাদের এই করোনার জন্য আমরা আমাদের কেমোথেরাপি বা রেডিওথেরাপির শিডিউল গুলা ইন্টারন্যাশনাল প্রোটোকল অনুযায়ী কিন্তু কমায় দেওয়া হলো, যে যার এখন দরকার নাই তার এখন কেমোথেরাপি বা রেডিওথেরাপির জন্য হসপিটালে আসার দরকার নেই, সবাই বাসাতেই থাকবে, নিরাপদ দূরত্ব বজায় রাখবে, হেলথ যে হাইজিন গুলো আছে মেনটেন করবে। কিন্তু আমি টেলিমেডিসিন সেবাটাতে যুক্ত ছিলাম এবং আমি অসংখ্য ফোন পেয়েছি, আমার অসংখ্য পেশেন্ট যে আপা আমার এই সমস্যা হচ্ছে, আমার পেটে পানি চলে আসছে, পেট ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে। ক্যান্সার পেশেন্টদের এটা খুবই কমন, মেটাস্টাসিস যদি থাকে, অ্যাসাইটিস ডেভেলপ করে, যেটা আমরা মেডিকেল টার্মে বলি। তো এই ক্যান্সার পেশেন্টগুলোর যখন থেরাপিগুলো মিস হচ্ছে, হ্যাঁ তখন কিন্তু ওরা বাসায় থাকার চেষ্টা করছে, কিন্তু ওদের পক্ষে তো আসলে সম্ভব না। যেমন গতকালকে একটা পেশেন্ট ফোন দিচ্ছে, সে টাঙ্গাইল থাকে, তার এরকম পেটে পানি চলে আসছে, ব্যথা, সে টিকতে পারতেছে না। এখন কেউ তার এটা যে একটা সলিউশন দিচ্ছে না, সে কি করবে? তাকে তো হসপিটালেই আসতে হবে।
তো এই যে একটা প্যানিক ইস্যুতে আমার ক্যান্সার পেশেন্টগুলোর জন্য বেসিক্যালি, যেহেতু আমি ক্যান্সার পেশেন্টই ডিল করি, আমার পেশেন্টরা যথেষ্ট সাফারার হয়েছে। আমি চেষ্টা করছি তাদেরকে মানসিকভাবে যতটুকু বুস্ট আপ করা যায়, কিন্তু আসলে দেখা গেছে অনেক কিছু আমাদের হাতের বাইরে চলে যায়। তো এই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমরা যদি আরেকটু মানুষের ওই সচেতনতার লেভেলটাতে একটু কাজ করতে পারতাম, আমাদেরই হয়তো এটা আর আগে থেকে এভাবে এডুকেট করাটা উচিত ছিল। কিন্তু এই জায়গাটাতে আমাদের একটু ঘাটতি রয়ে গেছে। বাট ওভারঅল চেষ্টা করছি মানুষকে সচেতন করার, টেলিমেডিসিনের মাধ্যমে যতটুকু সেবা দেওয়া যায়, হোম মেডিকেশনের মাধ্যমে। যখন পেশেন্ট ফোন দিয়ে বলে যে না হি ইজ ফিলিং গুড, বা তার জ্বর ঠান্ডা কাশি যাই ছিল ভালো হয়ে গেছে, অনুভূতিটা অন্যরকম, যে সত্যি ভালো লাগে যে না থাক আসলেই কিছু একটা করা গেছে। বাট এটাও সত্য যে আমাদেরই অনেক ডক্টরের পেশেন্ট বা প্যারেন্টস দেখা গেছে যে হসপিটালে ভর্তি নিয়ে খুব একটা গ্যাঞ্জাম, যে রোগীকে হাসপাতালে ভর্তি নিচ্ছে না, বা এটা নিয়ে সবার মাঝেই একটা আতঙ্ক। তো এক্ষেত্রে আমার যেটা পরামর্শ সবার জন্য, আমাদের নিজেদেরও জন্য, ডাক্তারদের জন্য প্লাস জেনারেল পিপলের জন্য, সরকার কিন্তু নির্দেশনা দিয়ে দিছে, আপনি যদি জ্বর, শ্বাসকষ্ট, কাশি বা এই জাতীয় উপসর্গগুলো হলে কোথায় যাবেন, প্লিজ প্লিজ আপনারা ওই হসপিটাল গুলাতেই যান। ওখানে ডাক্তারদের জন্য পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা আছে, এবং এই জাতীয় রোগীদের জন্যই কিন্তু ওখানে সব ব্যবস্থা করা আছে। অন্য জায়গায় ঘুরে সময় নষ্ট করার কিন্তু কোনোই মানে হয় না। প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট। তো যে হসপিটাল গুলাকে ডেডিকেটেড করা হয়েছে, এবং হোপফুলি সামনে আমি মুক্তা মেডিকেল কলেজ হসপিটালে আমার পোস্টিং হবে, এবং আই এম লুকিং ফরওয়ার্ড যে আমি আসলে যে কোভিড পেশেন্টই ডিল করব। তো আমার একটা ভালো এক্সপেরিয়েন্স আশা করি, সবাই দোয়া করবা। আর হচ্ছে একটা জিনিস আমি একটু বলি যে আমরা যদি আমাদের মাইক্রোফোনটা একটু অফ করে রাখি তাহলে ওই ব্যাকগ্রাউন্ডের নয়েজ হবে না। হ্যাঁ, আমি হ্যাঁ, ইকো এখন ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে ডক্টর শুভর অনেক কোয়েশ্চেন, ডক্টর শুভর উদ্দেশ্যে অনেকগুলা কোয়েশ্চেন অলরেডি এসে পড়ছে। আমি চাবো যে ডক্টর কানেতা আর ডক্টর অভিষেক প্লিজ যদি আপনারা লাইভটা শেয়ার করেন তাহলে ইকুয়াল অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন আপনাদের জন্য আসবে, ঠিক আছে? ভাই এটা পসিবল না, এটা পসিবল না, বিকজ শুভ ভাই হচ্ছেন আমাদের মতো জনপ্রিয় ডাক্তার। হ্যাঁ, ভাইয়ের জনপ্রিয়তা সেই আকাশচুম্বী। ভাইয়ের ইউটিউব চ্যানেল, ভাই আপনার প্রমোশন করে দিলাম আমি এর মধ্যে। ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে, আরো কত কিছু আছে। তো এটা ব্যাপার না, আমরা চেষ্টা করবো আনসার দেওয়ার। আমার মনে হয় যে এখানে মানে এই পয়েন্টটায় আমি একটু বলি, যেটা হচ্ছে যে আমি পজিটিভ দেখি। হ্যাঁ, আমি অনেকগুলো বিষয় পজিটিভ দেখছি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। যেমন অনেক নেগেটিভিটি আছে, কিন্তু আমরা যদি পজিটিভ দিকে ফোকাস করি, দেখেন আমাদের দেশের প্রথম থেকে একেবারে শুরু থেকে যখন প্রবলেম শুরু হয়েছে, প্রত্যেকটা স্টেপে একেবারে সাধারণ মানুষ কিন্তু একেবারে ফিল্ডে চলে এসছেন। তারা তাদের জায়গা থেকে হেল্প করেছেন। আমরা দেখেছি ভলেন্টিয়াররা এগিয়ে এসছেন, বিভিন্ন অর্গানাইজেশন এগিয়ে এসছেন। তারা একেবারে ডাক্তারদের সুরক্ষা ইকুইপমেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন পর্যন্ত যা কিছু লাগে সবকিছু নিয়ে কিন্তু আমার দেশের মানুষরা এগিয়ে এসছে। তো এখানে নেগেটিভিটি সব জায়গায় থাকবে, বাট আমার কাছে মনে হয় যে ফোকাস করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তবে সাথে সাথে আমি আরো একটা বিষয়ে একটু এখানে মানে যোগ করতে চাই, যে জিনিসটা হয়তো আমি চিন্তা করছিলাম যে করোনা আসলে আমাদের কি শিক্ষা দিল। হ্যাঁ, এই শিক্ষার জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, আমাদের একটা জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সেলফ রেসপন্সিবিলিটি। এই জিনিসটা না আমরা সবাই কিন্তু মনে হয় এখনো ভুলে যাচ্ছি। কারণ দেখেন সারা বিশ্ব কিন্তু করোনা প্রতিরোধে হিমশিম খেয়েছে। সেখানে আমাদের দেশের প্রেক্ষাপটে যতই যাই কিছু থাক না কেন, যত ভালো ব্যবস্থায় নেওয়া হোক না কেন, আমরাও একেবারে হিমশিম না খেয়ে একেবারে খুব সুন্দর করে ম্যানেজ করব, এই আশাটা করা বোধহয় খুবই অমূলক। সেক্ষেত্রে আমরা সবাই যেটা করছি, ম্যাক্সিমাম মানুষ যেটা করছে, সেটা দোষারোপের একটা সংস্কৃতি তৈরি করছি। ঠিক আছে, যে সাধারণ মানুষ হয়তো যারা ফ্রন্টলাইন ফাইটার আছে, ডাক্তার, তারপর হচ্ছে পুলিশ বা আরো যারা আছেন, যারা ইমার্জেন্সি কাজ করছেন, তাদেরকে দোষারোপ করছেন, বা হসপিটালের সমস্যা বা ম্যানেজমেন্টের সমস্যা বা সরকারের সমস্যা বা আরো অনেক 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 সমস্যার কথা বলছেন। কিন্তু আপনি দেখেন যে এই যে প্রোটেকশন, মানে ফাইট এগেইনস্ট করোনা, এই কাজটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে আমার উপর ডিপেন্ড করে, ব্যক্তিগতভাবে আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি সুন্দর মতো ঘরে থাকেন,
আপনি যদি একেবারে মিনিমাম কয়েকটি স্বাস্থ্যবিধি মেনে চলেন, আপনি যদি মাস্ক পরেন, আপনি হাসি কাশির সময় আপনার কনুই ব্যবহার করছেন বা কোনো রকম টিস্যু ব্যবহার করছেন, এগুলো কিন্তু আমরা সবাই জানি, আমাদের এখন সবাই মুখস্থ, এগুলো নতুন করে বলার কোনো কিছু নেই। হ্যাঁ, আপনি যদি ঘরে থাকেন, আপনার যদি প্রয়োজন হয়, আপনি যদি ঘরে থাকেন, এই যে আমার নিজের কয়েকটি কাজ, এই কয়েকটি কাজ যদি আমি করি, তাহলে কিন্তু একেবারে দেখেন আর কারো কোনো কিছু করার দরকার নেই। আপনি একটা খুব সিম্পল জিনিস, টেস্ট 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 নাই, এই নাই ওই নাই, আমরা যদি এটাকে পজিটিভলি ধরি, আপনি একটা কোভিড পেশেন্টের একটা টেস্ট হলো, টেস্ট হওয়ার পরে তার চিকিৎসা কি? এখানে যদি সে সিভিয়ার সাইন সিমটম ডেভেলপ না করে, মানে ওই পেশেন্ট যদি হসপিটাল অ্যাডমিশন দেওয়ার মতো কন্ডিশনে না থাকে, তাহলে তার ট্রিটমেন্ট কোথায়? বাড়িতে, তাই তো? আমার সাথে এগ্রি, তার ট্রিটমেন্ট বাড়িতে, মাইল্ড এবং মডারেট কিন্তু আমরা বাড়িতেই ট্রিটমেন্ট দিচ্ছি, এবং বাড়িতে তার ট্রিটমেন্ট কি? তাকে একটা আলাদা জায়গায় রাখা হচ্ছে, এবং সে যেহেতু টেস্ট তার পজিটিভ হয়েছে, এই নাম ওই জিনিসটাকে ওই বাড়িতে আলাদা করে থাকার নামটাকে দিচ্ছে হচ্ছে আমরা আইসোলেশন। তো সে আপনার যদি টেস্ট না করা সম্ভব হয়, আপনি যদি নিজেও বাড়িতে 14 দিন এইভাবে থাকেন, আপনার যদি কোনো কমপ্লিকেশন তৈরি না হয়, তাহলে আমরা বারবারই কিন্তু বলি যে ভাইরাস রোগ, এটা একটা ভাইরাস রোগ, ট্রিটমেন্ট দিলে 7 দিন, না দিলে 1 সপ্তাহ। তার মানে হচ্ছে 14 দিন পরে আপনার যদি কমপ্লিকেশন অ্যারাইজ না করে, তাহলে কিন্তু 14 দিন পর আপনি এমনি ভালো হয়ে যাবেন, এবং আপনি যদি সেই সময়টা নিজেকে আলাদা করে রাখতে পারেন, তাহলে নতুন করে আপনি আর কাউকে রোগ ছড়াচ্ছেন না। এই জিনিসটা কার হাতে বলেন? এই জিনিসটা কি গভর্নমেন্টের হাতে? এই জিনিসটা কি আইন প্রশাসন বাহিনীর হাতে? এই জিনিসটা বিশ্ব নেতাদের হাতে? কারোর হাতে না, এই জিনিসটা কিন্তু আমাদের হাতে। তো এই সেলফ রেসপন্সিবিলিটি না আমাদেরকে নিতে হবে, নিলেই কিন্তু একমাত্র খুব ইজিলি করা সম্ভব। এখানে কিন্তু আরেকটা পয়েন্ট এই সঙ্গত কারণে আমি উল্লেখ করি, ধরেন এখন বিভিন্ন ভাবে বলা হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে লকডাউন শিথিল করা হচ্ছে, তাই তো? লকডাউন শিথিল করা হচ্ছে কিনা হচ্ছে এটা কর্তৃপক্ষের বিষয়, তাই তো? কর্তৃপক্ষের বিষয়, আমি এই বিষয় নিয়ে কথা বলছি না, কিন্তু দেখেন ব্যালেন্স তো করতে হবে। যে মানুষটা রিক্সা চালাচ্ছে বা যার একেবারে ঘরে কোনো কিছু নেই, তার তো আসলেই বেরোনোর দরকার। আপনি তো তাকে ঠেকাতে পারবেন না, আপনি যতই ল এনফোর্সমেন্ট করেন না কেন, সে সুযোগ পাইলে বেরোবে। কিন্তু আমার যার ঘরে বাইরে বেরোনোর দরকার নেই, আমার যার বাইরে না গেলেও চলে, আমরা যদি তারা ঘরে থাকি, তাহলে তো একটা ব্যালেন্স হয়, মানে কিছু মানুষ তো কমে, কিন্তু দেখা যাচ্ছে যে যাদের প্রয়োজন নাই আমরা তারাও বাইরে বেরোচ্ছি। তো এই জিনিসটা বুঝে বোধে আমাদের একটা ব্যালেন্সের জায়গা আসছে, আমাদের একটা সেলফ রেসপন্সিবিলিটির জায়গা আসছে। আমার মনে হয় করোনা থেকে যদি আমরা এই শিক্ষাটা নেই, কাউকে ব্লেম করার দরকার হবে না, কাউকে দোষারোপ করার দরকার হবে না, আমরা সুন্দর মতো একেবারে করোনাকে প্রোটেক্ট করতে পারবো। সুন্দর একটি বিশ্লেষণ ডক্টর অভিষেক ভদ্র করেছেন। রেখা বিশ্বাস একটা কোয়েশ্চেন করেছে যে করোনা প্রতিরোধে আমাদের কি করা উচিত। আশা করি আপনি আপনার অ্যান্সারটা পেয়ে গেছেন, যদিও ডক্টর শুভ মজুমদারের উদ্দেশ্যে ছিল, বাট এনিওয়েজ এই অ্যান্সারটা দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা আমাদের নেক্সট ডক্টর শুভ মজুমদারের কাছে আসবো, যে আমি আমি যেসব আপনার অনেকগুলা লাইভ আমি দেখেছিলাম, প্লাস আপনি বেশ কিছু অ্যাক্টিভিটিস করছেন যেগুলো খুব অ্যামেজিং এবং খুব ইন্সপায়ারিং। আপনি যদি এই করোনা কালে আপনার যে অভিজ্ঞতা হচ্ছে বাইরে বেরোনো এবং এই করোনা পেশেন্ট এবং বিএসএসএমইউ তে যে আপনি কাজ করছেন, এই অভিজ্ঞতাটা যদি আপনি একটু শেয়ার করেন আমাদের সাথে। জি হ্যাঁ, ধন্যবাদ ইমান ভাই। আসলে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে জননেত্রী শেখ হাসিনা, তো এবং যে আমাদের যে মাননীয় ভিসি স্যার, তো ওনাদের ঐকান্তিক আমাদের বিএসসি মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের আসলে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয় করোনার জন্য। যেমন প্রথমে আমরা শুরু করি একটা ফিভার ক্লিনিক। ফিভার ক্লিনিকে আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে আমাদের যে সকল পেশেন্ট যারা ফ্লু লাইক সিমটমস নিয়ে আসবে, তাদেরকে আমরা কিভাবে আলাদা করব একটা অন্য রোগী থেকে, মানে এটাই আমাদের প্রথম একটা কিন্তু প্ল্যান ছিল। তো সেই প্ল্যানে এখন দেখা যাচ্ছে, দেখেন আপনার দেখে থাকবেন যে আমাদের কিন্তু একদম ফিভার ক্লিনিকে উপচে পড়া ভিড়। যেমন আজকেও আমি ফিভার ক্লিনিক থেকে ডিউটি করে আসলাম, তো প্রায় ধরেন আজকে 600-র মতো রোগী ছিল। সকাল 5টা থেকে তারা সিরিয়াল লাইনে দাঁড়িয়ে থাকে। তো এখানে একটা ফ্যালাসি কাজ করে যে মানুষজন যখন লাইনে দাঁড়িয়ে থাকে টিকিটের জন্য, তখন আমি যেটা খেয়াল করলাম আজকে ঢোকার সময়, দেখা যায় মানুষগুলো কিন্তু খুব কাছাকাছি একদম দাঁড়িয়ে থাকে। তো এই জিনিসটা কিন্তু আবার একটা অ্যালার্মিং, যে ওই লাইনের ভিতরে কোন একটা পেশেন্ট আছে যে একটা ফ্লু সিমটমস নিয়ে আসছে, যে ফ্লু হতে পারে যে তার সে হয়তো করোনা হতেও পারে, করোনা ইনফেক্টেড হতেও পারে, তো তার কাছ থেকে কিন্তু আরেকজন পেশেন্টের কাছে এটা ছড়াইতে পারে। তো এই যে ডিসটেন্স মেনটেন করা, যে অভিষেক যেটা বলছিল যে সোশ্যাল ডিস্টেন্সিং, যেটা হ্যাঁ একটা সামাজিক দূরত্ব, আমাদের সেই দূরত্বটা কিন্তু এখন বেড়ে গেছে। আমরা হয়তো অনেকে জানি না, যেটা আমরা আগে বলতাম যে 3 ফিট, সেটা কিন্তু এখন 6 ফিট দূরত্ব। ঠিক আছে, তো এই দূরত্বটা কিন্তু আমরা মেনটেন আসলে সবসময় করতে হবে, আমরা যেখানেই যাই কেন।
তারপর আমরা যে আজকে আমি আমার কথা যেটা বলি, আজকে আমরা যে পেশেন্ট গুলো দেখলাম আমি, এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম বলবো, মানে অলমোস্ট অল পেশেন্ট, মানে আমি সবাইকেই মোটামুটি টেস্ট দিতে বাধ্য হয়েছি, কারণ সবারই একই খুব কমন সিমটমস, একদম সবারই জ্বর, কাশি, গলা ব্যথা, এই ধরনের সিমটমস। মানে আমি এমন না যে খুব আলাদা করার কোনো স্কোপ ছিল, আসলে আলাদা করার স্কোপ নাই, মানুষ আসলে মানুষ কিন্তু সিমটমসটা আরো অনেক বেশি হচ্ছে এখন মনে হচ্ছে। তারপরে ধরেন হ্যাঁ, আমাদের আরেকটা সেবা ছিল টেলিমেডিসিন। আমি দীর্ঘদিন ধরে টেলিমেডিসিন কাজ করছি। তো টেলিমেডিসিনের একটা বিশেষ গ্রুপ আছে যারা আসলে যাদের টেলিমেডিসিন এই জন্য আমরা শুরু করি বিসিএমতে, যে বাংলাদেশের এখন তো ম্যাক্সিমাম জায়গা লকডাউন, তো যে সকল মানুষ দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন, হ্যাঁ, যেমন কারো ডায়াবেটিস আছে, কারো কিডনিতে প্রবলেম, দীর্ঘস্থায়ী সিকিডি, বা কারো হার্টের ডিজিজ, তো তারা কিন্তু এখন অ্যাভেলেবেল ডাক্তারের কাছে যেতে পারতেছে না। হ্যাঁ, কারণ ডাক্তাররা আমরা যেটা কিন্তু চেম্বারটা বন্ধ করে দিছি। চেম্বার এই জন্য বন্ধ করেছি কারণ আমাদের ডাক্তার একজন সুপার স্প্রেডার। মনে করেন একজন সাধারণ মানুষ সে যদি ইনফেক্টেড হয়, সে তার পরিবারের সদস্যদের ছড়াবে, কিন্তু একজন ডাক্তার যদি ইনফেক্টেড হয়, সে কিন্তু 20 জন যদি রুগী দেখে 20 জনের কাছে ছড়াই দিল, ওই 20 জন সে তার ফ্যামিলি পুরোকে ছড়াই দিল। তো এই জন্য ডাক্তারকে বলা হয় সুপার স্প্রেডার। এই জন্য আমাদের ডক্টর সোসাইটি এটা কিন্তু একটা ডিসিশন নিয়েছে যে হ্যাঁ, আমরা এখন চেম্বার, প্রাইভেট চেম্বার, যেটা আমরা প্রাইভেট চেম্বারটা বন্ধ রাখি আপাতত স্প্রেডিং ইনফেকশন এটা বন্ধ করার জন্য। হ্যাঁ, তারপরে আমরা হসপিটাল গুলো চালু রাখবো, একদম 24 আওয়ার্স হসপিটাল, সব হসপিটাল গুলো চালু থাকবে, রোগীদের সমস্যা সরাসরি ওইখানে চলে আসবে। তো টেলিমেডিসিনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো যে এই যে আপনারা বলছেন যে আসলে সাইকিয়াট্রিক সমস্যা, আসলে হ্যাঁ, এই সমস্যাটা কিন্তু একটু বেশি এখন দেখা যাচ্ছে। কারণ একটা আপনি দেখেন যে একটা মানুষ সে দীর্ঘদিন কাজের ভিতর ছিল, হঠাৎ করে সে কাজ করা থেকে এখন বাসায় চুপচাপ বসে আছে, তার সেই তার যে জীবনের যে ধারা সেটা কিন্তু এখন একদম পরিবর্তন হয়ে গেছে, যার ফলে সে কিন্তু আসলে একটু মানসিক ভাবে দুশ্চিন্তাগ্রস্ত বা একটা অ্যাংজাইটি, এসব জিনিস নিয়ে, হ্যাঁ, প্যানিক, আসলে প্যানিক। হ্যাঁ হ্যাঁ, আগে আসলে আমরা যেটা বলতাম যে আগে আসলে মানুষ কিন্তু প্যানিক ছিল, এখন মানুষ কিন্তু আর প্যানিক নাই, এখন কিন্তু ঘটনা ঘটে গেছে আবার উল্টা দিকে। হ্যাঁ, এটা পুরো একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়ে যাচ্ছে এখন। হ্যাঁ, এবং এটাকে আমরা যদি বলি মেডিকেল টার্ম, এটার টার্ম আছে যে একটা হচ্ছে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, আর একটা হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে, আমি একটা জিনিস সাসপেক্ট করছি যে হয়তোবা এই যে মহামারী, এই মহামারী থেকে হয়তো পরবর্তীতে মানুষের একটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস হতে পারে, যে এখন যে ট্রমাটা ফিল করতেছে, এই ফিলের যে আফটার ব্যাথ যেটা, সেটা দীর্ঘদিন পরে হবে আর কি। হ্যাঁ, যে মানুষের মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস, হ্যাঁ, পরিবারের প্রতি অ্যাগ্রেসিভনেস, এটা কিন্তু অলরেডি এখন শুরু হয়ে গেছে। মানে আমি মাঝে মাঝে অনেক ফোন পাই, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে আমি কিন্তু এই ফোনগুলো আসে আমাদের, আমরা যখন টেলিভিশনে কাজ করি, যে সে তার ভালো লাগতেছে না, সে একটু, তার কাছে মনে হচ্ছে যে সে কেন বাসার তার ওয়াইফ আছে বা তার স্বামী আছে বা বাচ্চা, তাদের কথাবার্তা তাদের এখন আর ভালো লাগে না। হ্যাঁ, জিনিসটা আমরা বলতেছি যে আমরা আমাদের যে বাসায় থাকার কথাটা আমরা কিভাবে বলছিলাম, আমরা বলছিলাম যে আমরা বাসায় থাকি, বাসার সবাইকে আমরা সময় দিই, আমরা সবাই একসাথে কাজ করি, কিন্তু ঘটনাটা হয়ে গেছে কি আমরা এতটাই মানে ইনফোফোবিক হয়ে গেছি যে আমরা সবসময় খুঁজি, টিভির সামনে বসে থাকি যে কয়জন আজকে আক্রান্ত হইলো, কয়জন আজকে মারা গেল, কয়জন সুস্থ হইলো। উইথ দিস নোট আমি একটা জিনিস বলি যে এই কথাটা যেটা বলেন এটা আমার সাথে হয়েছে বা হচ্ছে, যে আমি প্রত্যেকদিন 2:30টার দিকে ওয়েট করি দেখার জন্য যে আজকে কয়জন মারা গেল, কয়জন সুস্থ হলো এবং কয়জন আক্রান্ত হলো। এটা কিন্তু সাবকনসিয়াসলি 2:30টার বাজলেই আমার আমার মাথায় এই জিনিসটা জানার জন্য চলে আসে। এবং এই যে জিনিসটা বললেন যে আমরা প্যানিকটের চেয়ে এখন যে বড় ব্যাপারটা, যেটার জন্য আপনারা অলরেডি বিভিন্ন জায়গা থেকে কল পাচ্ছেন, এই জিনিসটা কিন্তু হচ্ছে। এবং আমরা হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে আমরা ডিসকাস করব, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং এই জিনিসটা নিয়ে ডিসকাস করা উচিত, যেহেতু আমাদের এই বিয়ন্ড দ্য প্রেসক্রিপশনের মূল লক্ষ্য হচ্ছে যে প্রেসক্রিপশনের বাইরে থেকে আমরা কিভাবে মানুষদেরকে আরো একটু সচেতন, আরো কিভাবে তাদের ইমিউনিটি সিস্টেমকে এনহ্যান্স করতে পারি, এই টার্গেটটা নিয়েই কিন্তু আজকের এই ফার্স্ট এপিসোড। এবং আমি আশা করি যে আপনাদের সহযোগিতা পেলে এই প্ল্যাটফর্মের থ্রুতে আমরা এই অ্যাওয়ারনেস গুলো আরো স্ট্রংলি মানুষের মধ্যে ছড়িয়ে দেব। অলরেডি এখন আমাদেরকে 100 মানুষ দেখছে লাইভ, বিভিন্ন জায়গা থেকে কোয়েশ্চেন আসছে, এবং আমরা আমাদের সেকেন্ড ফেজে চলে যাই রাইট নাও উইথ
ডক্টর কানেতা, আমি যে জিনিসটা এখন আপনাকে জিজ্ঞেস করব এটা হচ্ছে আপনারা যে জিনিসটা দেখছেন এখন রাইট নাও, কোভিড আক্রান্ত বিভিন্ন মানুষদেরকে আপনারা ডিল করছেন, রাইট? হাসপাতালে তাদের মানসিকতা বা তাদের মনোভাব বা তারা কি ধরনের ট্রিটমেন্ট বা তাদেরকে কিভাবে ট্রিট করা হয়, যেহেতু আপনারা ফ্রন্টলাইন ফাইটার্স হিসেবে সম্পূর্ণভাবে তাদের সাথে একসাথে কাজ করছেন, আপনারা কি সিচুয়েশনটা দেখছেন ওইখানে, যদি আপনি কিছু বলেন আপনার এক্সপেরিয়েন্স থেকে, যেহেতু আপনি কাজ করছেন ওখানে। সিচুয়েশনটা হচ্ছে ভাইয়া, ধরেন প্রথমে তো পেশেন্টরা যারা আসে, তো তাদের যে সিমটমস গুলা আমাদের ডাক্তারদের পক্ষ থেকে যথেষ্ট রকমের আমরা চেষ্টা করি, বা আমি যেখানে কাজ করছি আমরা চেষ্টা করেছি যে মানুষকে যতটুকু স্বাস্থ্যবিধি মেনে যতটুকু পেশেন্ট দেখা যায় এবং যাতে কোনো কিছু মিস না হয়, সেক্ষেত্রে কাজ করতে গিয়ে আমি যেটা খেয়াল করলাম যে মানুষের মাঝে কিছু ধরেন সিমটমস, যে হিস্ট্রিটা সঠিক হিস্ট্রি না দেওয়া, যেটা সেই প্রবণতাটা ছিল শুরুর দিকে বেশি ছিল, এখন সেটা অনেকাংশেই কমে আসছে। যেমন হচ্ছে যদি আমরা জিজ্ঞেস করতাম জ্বর আছে কিনা, বা হচ্ছে কাশি, শ্বাসকষ্ট, গলা ব্যথা এই জাতীয় উপসর্গগুলো আছে কিনা, প্রথম দিকে মানুষের হতো না আমার এরকম কোনো সমস্যা নাই। কিন্তু এই যে কনসেপ্টটা, একটা মানুষের অন্য যে কোনো কারণে তো জ্বর আসতেই পারে, এখন কিন্তু যে কোনো ভাইরাল ফিভারও হতে পারে, সেটা তো সেম টাইপের জ্বর আসতে পারে, ডেঙ্গুর কারণেও সেম টাইপের জ্বর আসতে পারে, বডি এক থাকতে পারে। তো যে সঠিক হিস্ট্রিটা হাইড করার সময় অনেক সময় দেখা গেছে যে আমাদেরকে আসলে বিপদে পড়তে হয়, এবং বিপদটা হচ্ছে আসলে আমাদের থেকে অন্য রোগীদের জন্য বেশি। যেটা শুভ বললো, আমরা হচ্ছে সুপার স্প্রেডার হিসেবে কাজ করি। তো যদি হচ্ছে একটা মিস ডায়াগনোসিস এর কারণে আমার থেকে আরো 10টা বা 15টা রোগী যদি এফেক্টেড হয়, তো সেটার জন্য কিন্তু আমরা সবাই রেসপন্সিবল হয়ে যাই। তো এই ক্ষেত্রে আমাদের শুরুর দিকে একটু কষ্ট হতো, কিন্তু আস্তে আস্তে আসলে আমরা ব্যাপারটা ওভারকাম করতে পেরেছি। এখন পেশেন্টরা তাদের সঠিক হিস্ট্রি কিছুটা হলেও দেয়। আরেকটা হচ্ছে যেটা লোকেশন, যে কার বাসা কোথায়, যেমন রেড জোন যেগুলা ছিল আমাদের, নারায়ণগঞ্জ একটা রেড জোন, সেখান থেকে মানুষজনের আসলে কষ্ট হতো, কারণ ওরা তো চিকিৎসা সেবাটা পাচ্ছে না। কারণ নারায়ণগঞ্জের সেখানে কারো দেখা যাচ্ছে কোনো সিমটমসই নাই, কিন্তু সেও হয়তো কোভিড পজিটিভ। বেশিরভাগেরই কিন্তু কোনো সিমটমস নাই। 80% পেশেন্ট অ্যাসিমটোমেটিক, তাদের দেখা গেছে ইনসিডেন্টাল ফাইন্ডিং হিসেবে কোভিড পজিটিভ আসছে। মাত্র 15% পেশেন্টের হয়তো সিমটম ছিল, আর 5% পেশেন্ট হয়তো বেশি খারাপ হয়ে গেছে, অ্যাডমিশন লাগতেছে, ভেন্টিলেশনে চলে যাচ্ছে। এই সংখ্যাটা কিন্তু আসলে কম। কিন্তু আমি যেটা আবার বলবো, আমাদের হচ্ছে একটা ফলস ইন্টারপ্রিটেশনের জন্য আমরা সবাই আসলে এখানে একটা ওয়েবের মাঝে পড়ে গেছি, যে একটা জিনিসকে আরেকটা হচ্ছে মানে সংক্রমিত করতেছে, এরকম ব্যাপারটা। তো এই জন্য প্রথম দিকে কিছু ডিফিকাল্টিস হয়েছে, কিন্তু তারপরও আমরা চেষ্টা করেছি এবং সামনেও চেষ্টা করব যে কিভাবে আসলে পেশেন্টদের ম্যাক্সিমাম আমরা হচ্ছে হেল্পটা করতে পারি। এই আর কিছু তো এক্সপেরিয়েন্স আছে, যেমন খারাপ দেখা গেছে একটা পেশেন্ট সিভিয়ার ডিস্ট্রেস নিয়ে আসছে, তখন আসলে তার লাইফ সেভিং এর জন্য যতটুকু করা সম্ভব সেটাই কিন্তু একটা ডাক্তারের মেইন চিন্তা থাকে। যে শুভ যেহেতু রেসপিরেটরি মেডিসিনে কাজ করে, অভিষেকও মেডিসিনের, ওরা আমার থেকে ব্যাপারটা আরো সুন্দর করে গুছায় বলতে পারবে হয়তো, যে যখন একটা শ্বাসকষ্ট নিয়ে রোগী আসে তখন কিন্তু ডাক্তারের মাথায় এই চিন্তাটা মনে হয় কম আসে যে সে কোভিড পেশেন্ট না নন কোভিড পেশেন্ট। আমার মনে হয় না আমাদের কেউ আসলে, বা ইয়াং জেনারেশন, আমাদের এই জেনারেশন যেটা, আমরা কখনোই একবারও চিন্তা করি নাই যে সে কি করোনায় আক্রান্ত, আমি কতটুকু আক্রান্ত হতে পারি। আমরা সর্বোচ্চ চেষ্টা করি, হ্যাঁ আমরা সবটা পাঠাই দিই, পরে হয়তো 2-3 দিন পরে জানতে পারি যে আমরা একটা কোভিড পেশেন্ট আসলে ডিল করছি। সেক্ষেত্রে হয়তো আমাদের কিছুদিন কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। শুভরও বোধ হয় ফিভার ক্লিনিকে যখন ডিউটি পড়ে তারপরে কোয়ারেন্টাইনে চলে আসতে হয়, এরকম না ব্যাপারটা কি? এই যে আমি এখন বসে আছি বাসায় একা এক কোয়ারেন্টাইন। অভিষেকও তো মেডিসিনটাই বেশি দেখে। না আপু, এখন আপাতত আমি মানে প্রফেশনাল জায়গা থেকে আপাতত আমিও বাড়িতে, মানে আমার তো পড়ানোর ব্যাপারটা বেশি রিলেটেড, তো আপাতত ওভার ফোনে টেলিমেডিসিনে আছি। টেলিমেডিসিনে মানুষকে হেল্প করার চেষ্টা করছি, প্লাস আমাদের কিছু ফেসবুক গ্রুপে কাজ করার চেষ্টা করছি, যেমন করোনা বাংলাদেশ নামে একটা গ্রুপ আছে, করোনা বাংলাদেশ, সেখান থেকে আমরা একটু একটু করে চেষ্টা করছি মানুষের অ্যাওয়ারনেস নিয়ে কাজ করার। পাশাপাশি অসংখ্য ফোন রেগুলার চেষ্টা করি নিজের জায়গা থেকে, অনলাইনে ক্লাস নিচ্ছি। আপাতত এইভাবেই আছি আর কি।
মানে সরাসরি এখন আরেকটা এই জিনিস আমি মুহূর্তে অ্যাড করি, যে হচ্ছে হ্যাঁ যে আমরা মানে আমাদের মোটামুটি সবারই কিছু কিছু অন্যান্য সংগঠন আছে, ছোট ছোট সংগঠন, সমাজসেবামূলক ভলান্টারি সংগঠন। আমি দেখেছি ফেসবুকের মাধ্যমেই হোক যে আমাদের এই জেনারেশনটা আসলে ওই যে সাধারণ মানুষ যারা বললো যে রিক্সা চালক, যে ও তো রিক্সা না চালালে ও কিন্তু বাসায় ওই দিন চাল নিয়ে যাইতে পারবে না, বা ওর বাসায়ও খাবে কি। তো এইখানে যে True. ত্রাণ বা সাহায্যটা পৌঁছে দেওয়ার জন্য আমরা কিন্তু সবাই চেষ্টা করছি নিজেদের জায়গা থেকে ছোট ছোট কমিউনিটির মাধ্যমে একটা চাঁদা তুলে মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার। আমি আমার মেডিসিন ক্লাবের মাধ্যমে চেষ্টা করেছি, অলরেডি বাংলাদেশে আমরা 1000-এর মতো মানুষকে সাহায্য সেবা দিয়েছি। শুভরও সেরকম একটা ফ্রেন্ডসদের মধ্যে একটা কমিউনিটি ছিল, সেটা নিয়ে একটু আমরা শুনতে চাইবো, শুভ যদি একটু শেয়ার করে। আসলে ফ্রেন্ডদের না, মানে আমরা আসলে আমাদের যে মেডিকেল অফিসার যারা ছিল আর কি, তো আমি আর আমার ফ্রেন্ড এবং আমার ওয়াইফ, ও তো ডাক্তার, তো আমরা তিনজন মিলে একটা মানে ডিসিশনে আসি যে এই মুহূর্তে যেহেতু, সে খেয়ে খাওয়া মানুষ আসলে আসলে আহ, করতে হবে আমাদেরকে, যে এই সময় কিন্তু রংপুরের মানুষ তারা ধান কেটে ঢাকা শহরে আসে। হ্যাঁ, যেটাই আমরা সোজা কথা যদি বলি যে ওরা এখানে আসে শুধুমাত্র ওদেরকে ওরা ওই যে দেখবে মহল্লাতে বা আপনার কি বলে এটাকে কাপ্তান বাজার ওরা বসে থাকে, ওদেরকে ভাড়া করে নিতে হয় দিনে কাজ করানোর জন্য। হ্যাঁ, কিন্তু এই মানুষগুলা কিন্তু ঢাকা চলে আসছে অলরেডি। চলে আসার পর তারা এখন একটা বিপদে পড়ে গেছে যে তারা এখন খাবে কি, তাদের তো সে টাকা ইনকাম করার সোর্স নাই, কেউ তাদেরকে নিচ্ছে না বাসায়। হ্যাঁ, তো ওই প্রেক্ষিতে আমরা একটা ডিসিশন নিয়েছি যে আমরা কিছু করতে পারি কিনা। তো জাস্ট অ্যাজ ইউজুয়াল একটা করা আর কি, ফেসবুকে পোস্ট দেওয়া, একটা বিকাশ নাম্বার দিয়ে। আমরা 4-5 জন ফ্রেন্ড ছিল, আমার আর 2জন বন্ধু ছিল, একজন ইঞ্জিনিয়ার ছিলেন নাজমুল সজীব, আর আমার জুনিয়র ছিলেন ডাক্তার লক্ষণ সাহা সঞ্জয়। তো এই আমরা সবাই মিলে আর কি এই প্রোগ্রামটা একটা অ্যারেঞ্জ করি। এবং অভিষেকের স্টুডেন্ট ছিল সানময় পালি, আর আমার শালা ছিল আর কি, সোজা কথা। মানে আমরা মানে একটা ফ্যামিলিয়াল একটা প্রোগ্রাম আর কি, মানে ফ্যামিলিয়াল ভাবেই এটা এটা আসলে শুরু করি আর কি, যে দেখা যাক কি হয়। তো আমরা একটা ভালোই একটা অ্যামাউন্ট তুলি আর কি টাকা, এবং চেষ্টা করছি আমরা প্রায় 135 জনকে help করতে পারি ওখান থেকে, এটাই আর কি। পরে এখন আবার আবার আরেকটা প্ল্যান এখন হাতে নিয়েছি, যেটা আমরা আমাদের স্কুলে যেটা আমরা করতাম, আমরা আসলে স্কুলে আমাদের সব ব্যাচের এক একটা করে ইফতার পার্টি দিতাম আমরা এই ইফতারের সময়। তো আমরা এখন প্ল্যান নিচ্ছি যে আমাদের যে ইফতার পার্টির যে টাকাটা, সে টাকা আমরা এখন ডোনেট করে দিব পুরোটা, মানে সকল ব্যাচ স্কুলের যত ছিল, মানে সে আমাদের 85 সাল থেকে শুরু করে 2000 এখন কত সাল 20 সাল আর কি, যতগুলো ব্যাচ আছে আর কি, তো সবাই মিলে সেই টাকাটা তুলে চেষ্টা করছি আমাদের এলাকায় আর কি সার্ভ করার জন্য, যে এলাকার যে গরিব মানুষ আছে তাদেরকে। ভেরি ভেরি গুড আইডিয়া ভাই। আমি আপনার এই আইডিয়াটা নিলাম। হ্যাঁ, আমারও এরকম যে গ্রুপগুলো আছে আমি সেখানে প্রপোজ করব। আমি একটা জিনিস একটু মানে এই জায়গা থেকে একটু বলি। মাঝখানে যেটা হচ্ছে আমার কলেজেরই একটা ছোট ভাই, ওরা নেচার স্টাডি সোসাইটি মানে নেচার স্টাডি নিয়ে কাজ করে। আমার নটরডেম কলেজের একটা জুনিয়র, ও আমাকে ফোন দিল যে ভাই এরকম ওদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ওখানে কিছু দৃষ্টি প্রতিবন্ধী কিছু ছেলেরা আছে, যারা হচ্ছে কলেজ, আমি পরে শুনলাম মানে ওরা যখন ভার্সিটিটা খোলা থাকে ওরা ভার্সিটির মধ্যেই মনে করেন এই যে মধু, তারপর হচ্ছে আপনার সরিষার তেল, এই জাতীয় জিনিসগুলো ওরা বিক্রি করে, মানে ওই ভার্সিটির মধ্যে করে বা এরকম করে ওরা ওদেরকে ওদের ওদের যে ব্যক্তিগত যে প্রয়োজন বা ফ্যামিলির যে প্রয়োজন সেটা ওরা মেটায়। তো ও আমাকে যখন বললো, তো আমার জিনিসটা আসলে খুব খারাপ লাগছে। তো আমি আমার জায়গা থেকে যতটা পারি, আমি কারণ দেরি হচ্ছিল, আমি আসলে তার আগে আমরা একটা ডিস্ট্রিবিউশন করে ফেলছি টাকা তুলে, মানে আমাদের যারা সারাউন্ডিং ছিল আমরা করে ফেলছি অলরেডি। তো ওই সময় না একদম ইমিডিয়েট ওইটার পরে, তো আমি তখন আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আমি হেল্প করলাম। করার পরে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ওই ছেলেটা মানে যাকে ও আমাকে 7-8 জনের একটা লিস্ট পাঠালো যে ভাই এদের ফ্যামিলি গুলো এখনো পাই নাই, এরা এখনো এরকম আটকে আছে। তো আমি যখন ওকে দিলাম, আমি নিজে সরাসরি কন্ট্যাক্ট করে ওকে দিয়ে দিলাম আর বললাম যে তুমি দিয়ে দিও তোমার মতো। ও দেওয়ার পরে ওই ছেলেটা আমাকে ফোন করছে, বিলিভ মি, মানে এই যে মানে ফোন করার পর ওই ছেলেটা যখন কথা বলতেছে এবং ওর পরে ওর নিজের কিছু প্রবলেম ছিল সেগুলো নিয়ে আমার সাথে ডিসকাস করলাম, চেষ্টা করলাম। সো মানে ওইটা চিন্তা করতেছিলাম যে আমরা মানে এত কিছু চিন্তা করি, আমাদের এত হয়তো আমার আপনার আজকে হয়তো রাত্রে খাওয়ার চিন্তা করতে হবে না, কিন্তু ওই ছেলেটার চিন্তা করেন, একে তো তার চোখে দেখার ক্যাপাসিটি নেই, তারপরেও সে
জাহাঙ্গীরনগর মতো একটা ইউনিভার্সিটিতে সে আসতে পারছে এত দূর, এটা একটা স্ট্রাগল। তারপরে সে স্ট্রাগল করে তার নিজের লাইফ চালাতো, সেটা একটা স্ট্রাগল, সেইটাও কিন্তু বন্ধ হয়ে গেল। তো এইটার বিষয় হচ্ছে আমাদের বোধহয় একটু আর একটু মানবিক হওয়া উচিত আমাদের সবারই। এই করোনা বোধহয় সেই সুযোগটা আমাদের করে দিচ্ছে যে আমাদের আরো বেশি যার যার জায়গা থেকে মানবিক হওয়া উচিত। মানবিকতা হইলে বোধহয় মানে আমরা যারা ব্লেসড তাদের বোধহয় একটু, যারা একটু কম ব্লেসড সাময়িকভাবে কোনো কারণে, তাদের দিকে বোধহয় একটু দৃষ্টি দেওয়া উচিত। আমার কিন্তু মনে হয় অভিষেক যে যখন প্রথম করোনাটা আসলো, যখন আমাদের সবার মাঝে কিন্তু এই ধারণাটা একটু মানে আস্তে আস্তে তো কনসেপ্ট গুলা ক্লিয়ার হচ্ছে, আমাদের কি করতে হবে না করতে হবে, কিভাবে পেশেন্ট দেখতে হবে, কিভাবে আমরা সার্কেল মেইনটেইন করব গ্রুপ ওয়াইজ করে। তার আগে আমাদের বাসা যেমন আমার মাই একটু টেন্স থাকতো, কারণ আমার হার্টের প্রবলেম আছে, শ্বাসকষ্টের সমস্যা আছে, সবকিছু মিলে আম্মা একটু টেনশনে থাকতো যে তার সন্তান যখন যাবে সেই ইম্প্যাক্টটা কি হবে। তার কাছে তো তার সন্তান নিয়ে চিন্তা, আমাদের সবার বাবা মাই স্বাভাবিক চিন্তা করবে। কিন্তু হঠাৎ করে আমার মনে হইলো যে এটা কিন্তু আমার জন্য ব্লেসিং, যে সৃষ্টিকর্তা আমাকে এই সুযোগটা দিছেন যে আমি আমার মেধা দিয়ে আমি ডাক্তার হতে পারছি, এবং আমি এখন মানুষকে সেবা করার মতো যে একটা সুযোগ, বা আমার মেধাটা দিয়ে কিন্তু আমি কাজ করতে পারতেছি, এই ব্লেসিংসটা কিন্তু সবাই পায় না। এটা কিন্তু আমাদের যে আমরা আসলেই সৃষ্টিকর্তা থেকে একটা আশীর্বাদ। আমরা ব্লেসড, আমরা আমাদের হাত দিয়ে যে অপরচুনিটিটা মানুষের হাতে যাচ্ছে পৌঁছাচ্ছে, এই জন্য আমরা ব্লেসড। এটা আর কারোর হাত দিয়ে যেতে পারতো, বাট দিন শেষে আমরা মনে হয় সত্যি ব্লেসড। তো চেষ্টা করি সেই জায়গা থেকে, এবং আমাদের বোধহয় সবাই চেষ্টা করে। দেখা যাক। আমার মনে হয় যে আমাদের বা আমার আশেপাশে যারা আমার সারাউন্ডিংস, আমি যাদেরকে দেখছি, তোমাদেরকেও দেখছি, আমার মনে হয় না কেউ নিজের জায়গা থেকে আসলে কখনো কোনো পেশেন্টের খারাপ চায়। আচ্ছা আপু, আমাদের বোধহয় এবার হোস্টিং এর দায়িত্বটা আমাদের নিতে হবে। ভাইয়ের বোধহয় ইলেকট্রিসিটির কোনো প্রবলেম হয়েছে, আমরা কোশ্চেন গুলা নিয়ে নেই। হ্যাঁ, দেখেন তো শুভ ভাইয়ের কোনো কোশ্চেন আছে কিনা, বা ওখান থেকে প্রচুর কোশ্চেন। হ্যাঁ, একটু আমরা বোধহয় কোশ্চেন গুলা নিয়ে নিই, কারণ অনেকে অনেকগুলা কোশ্চেন করছে। আমিও দেখতেছি এখানে আমারও কয়েকটা কোশ্চেন আছে। তো শুভ ভাইকে আমরা কয়েকটা দেখেন কার কোশ্চেন আছে। আপনারও একটা দেখলাম কোশ্চেন আছে। ওকে, আমার মনে হয় হ্যাঁ, আমাদের তো গল্প অনেক হচ্ছে এবং আমাদের গল্প চলতেই থাকবে। অরিন্দম বিশ্বাস, পদ্মা, এটা মেবি তোদের দুজনের কাউকে লিখছে। আশিক আহমেদ, looking forward to this episode, should be a good one as always. অমিত সরকার, এখন স্ট্রিট ফুড নাই। আসলে ভাই আমারও মাঝে মাঝে মনে হয় যে খাবার দোকানগুলো কবে খুলবে। আপেল মাহমুদ, থ্যাংক ইউ এভরিওয়ান, ক্যারি অন। Alakesh Kumar, hello everyone, how are you? We are fine. How are you? অমিত সরকার, আমি হায়দ্রাবাদে গিয়েছি, রামোজি থেকে প্যারাডাইসের বিরিয়ানি, একদম সেই মেমোরি। হায়দ্রাবাদে গিয়ে আমাদের যে হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে হবে। হায়দ্রাবাদে কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানি খেলাম না, এটা সবচেয়ে আফসোসের ব্যাপার। হ্যাঁ, খাওয়া কিন্তু হয়নি। হ্যাঁ, এটা চিকেন বিরিয়ানি খাওয়াইছে, ওটার নাম ভাই আমি খেয়েছিলাম। আমি আগে এখানে ভিআইপিতে তিনবার গেছে। না 3বার গেছে, আমরা সবাই জানি। বিলিভ মি, না ওইটা না, সিরিয়াসলি আমি আগে খাইছি। আমি আগে 3বার গেছি হায়দ্রাবাদ, ঠিক আছে? 3বার গেছি, আমি 3বারই খাইছি। কিন্তু বিলিভ মি, আমার কাছে মনে হয়েছে যে পুরান ঢাকার বিরিয়ানির উপরে ভাই আর কোনো বিরিয়ানি হয় না। পুরান ঢাকার যে কোনো অলিতে গলিতে যে বিরিয়ানি হয় ভাই, আমার মেডিকেলের 5 বছর কাটছে পুরান ঢাকাতে। মেডিকেল না, আমি প্রায় সেই আমার ঢাকা আসার পর থেকে প্রায় 12-13 বছর পুরান ঢাকার সাথে কাটছে। তো ওখানের অলিগলিতে যে বিরিয়ানি পাওয়া যায়, মানে এই টেস্ট আসলে ওইটা দিয়ে কভার হবে না। সো আপনি এটা নিয়ে আফসোস করেন না, এটা নিয়ে আফসোস করার কিছু না। ও ইমরান ভাই ইজ ব্যাক। ইমরান ভাই আমরাই হোস্টিং করতেছিলাম। 15 মিনিট কারেন্ট ছিল না। আপনার শো আমরা চুরি করে নিছি এর মাঝখান দিয়ে। আপনার নামে প্রচুর বদনাম হইছে, ঠিক আছে? ভালো হইছে। আপনার শো আমরা চুরি করছি। বদনাম হইলে বাংলাদেশে মানে তাড়াতাড়ি অনেক কিছু করা যায়। এনিওয়ে, এক্স্যাক্টলি আমরা কোথায় ছিলাম? আমরা বোধহয় একটু কোশ্চেন নিয়ে নিই, আমরা কমেন্টস পড়তেছিলাম এবং কোশ্চেন নিয়ে আমরা অনেক গল্প করছি। এখানে আমাদের রিলেটেড কিছু কোশ্চেন আমাদের নেওয়া উচিত এখন। হ্যাঁ, অনেকগুলা কোশ্চেন আসছে, আমি শুরু থেকে শুরু করি। অনেক কোশ্চেন, আমি রিলেভেন্ট কিছু কোশ্চেন নেই। রেখা বিশ্বাসের কোশ্চেনটা আমরা নিয়েছি। পিপলু বিশ্বাস একটা কোশ্চেন করেছে, আমি স্ক্রিনে কোশ্চেনটা শো করছি। আমার হালকা কাশি হচ্ছে, এখন আমার কি করা উচিত? শুভ মজুমদারের প্রতি কোশ্চেন, যদি সংক্ষেপে কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দেন। আসলে আমার বাবা কোশ্চেন করছে এটাকে। ওকে,
ওকে, ইন্টারেস্টিং। মানে ওকে, তো এটা কি আপনি পার্সোনালি দিবেন হ্যাঁ নাকি সবার সামনে দিবেন? হ্যাঁ, ওটা শুষ্ক যেহেতু কাজ হচ্ছে, হালকা কাশি, চিন্তা কিছু নাই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঘরে থাকেন, সুস্থ থাকেন, পানি দিয়ে আচ্ছা গরম পানির সাথে হালকা একটু লবণ মিশিয়ে অথবা যদি পারেন একটু ভায়োডিন মিশিয়ে গড়গড়া করেন। হ্যাঁ, আচ্ছা আর একটু হ্যাঁ এই টিভি দেখা বন্ধ করতে হবে, বন্ধ করে ঘুমাই থাকেন। আচ্ছা। আরেকটা কোয়েশ্চেন, আরেকটা রিপ্লাই ছিল তাজিদ ইবনে রউফ উদয়, ইউ গাইস ডিজার্ভ স্যালিউট, গড ব্লেস ইউ, রেসপেক্ট। অমিত সরকারের আরেকটা কোয়েশ্চেন, doctors, pharmaceuticals department should be valued more than playing football, cricket, etc. It's a huge responsibility. Doctors rock. কে এটা কি ফুটবল কোয়েশ্চেন ক্রিকেট ছিল না? না, এটা আসলে আমার মনে হয় যে Inspiring এইভাবে একটা comment ছিল শোনেন একদম, শোনেন, হ্যাঁ। ইন্সপায়ারিং ঠিক আছে, বাট এখানে কাউকে ছোট করার পক্ষপাতী আমি না। প্রত্যেকেরই Right. না প্রত্যেকের জায়গার একটা রেসপন্সিবিলিটি আছে, প্রত্যেকেরই একটা Right, রোল right. আছে। আমরাও দিন Right. শেষে এখানে ক্রিকেট ফুটবলাররাও কিন্তু আমাদের হোপ দেখায়। আমাদের দেশে কিন্তু খুব কম ইভেন্ট থাকে যেখানে আমরা জাতিগতভাবে সবাই আনন্দ বা একত্রিত হতে উদযাপন পারি। করতে পারি। হ্যাঁ হ্যাঁ, তো একত্রিত হওয়া। এখানে আসলে প্রত্যেকেরই, আমাদের সমাজের একেবারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে উপর পর্যায় পর্যন্ত প্রত্যেকেরই সমাজের প্রতি একটা রোল আছে। তো এখানে আমার Right. মনে হয় যে এইভাবে আমরা ইন্সপায়ার্ড, বাট এইভাবে আসলে না বললেও চলবে আর কি। একটা ধন্যবাদ। জিনিস অ্যাড করে অভিষেক, যে বাংলাদেশে যদি বলে যে কখন কখন পুরা বাঙালি সবকিছু ভেদাভেদ ভুলে খুশি হয়, যখন কিছু বাংলাদেশ তো জিতে। অবভিয়াসলি যখন বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তানের ক্রিকেট জিতে। টিম হচ্ছে কোন মানে গেম উইন ট্রু করে, ট্রু ট্রু। অবভিয়াস এটা এক নাম্বার। হ্যাঁ। পহেলা বৈশাখেও কেউ এত খুশি থাকে না, রাইট, True. নওশীন নওয়াল, ঈদের তবে- এত কেউ খুশি থাকে না, পূজাতেও না। হ্যাঁ, ফারহানা, একটু বলি, এই যে ইয়াসমিন, অভিষেক যেটা সবাই বলছিল যে- আর কি, যে আসলে হ্যাঁ। কোনো কাজ ছোট না, যেটা বলছিল আসলে ব্যাপারটা সেরকম যে আমাদের জিনিসটা, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থাটা একটু বুঝতে হবে যে সমাজ ব্যবস্থায় প্রতিটা মানুষেরই আসলে ইম্পর্টেন্ট। আসলে এখানে যে প্রত্যেক একটা নির্দিষ্ট কাজ আছে। হ্যাঁ, ঠিক আছে, আজকে যদি সুইপার তার কাজ বন্ধ করে দেয়, আপনি তো চলতে পারবেন না। আজকে যদি একজন ঝাড়ুদার, সে যদি ঝাড়ু বন্ধ করে দেয়, আমরা তো টিকতে পারবো না এখানে। একজন সবজি বিক্রেতা, সে সবজি বিক্রেতা সে বন্ধ করে দিল, প্রত্যেকটা মানুষেরই আসলে প্রত্যেকটা কাজ আসলে, এটা সব আমাদের বাঙালির একটা মানে আমাদের সমস্যা, যে আমরা মনে করি মনে হয় আমি বড় কিছু হয়ে গেছি, আমি বড় ও ছোট। হ্যাঁ, কিন্তু এই Right, জিনিস right, right. আসলে আমাদের Judgmental আসলে হ্যাঁ, এখন আমাদের এসব বেরিয়ে আসা উচিত। আমরা এখন মডার্ন হয়েছি, আমরা পোস্ট মডার্ন এরা বলি আসলে, কিন্তু আমাদের চিন্তা ধারণা সেই মানে কত সালের, মানে সেই আরো 200 যুগ আগের অবস্থায় পড়ে আছে এখনো। আর এগুলোর এখন কোনো সুযোগ নেই এই সময়ে দাঁড়িয়ে আর কি। এবং ইমরান ভাই শোনো, হুম, আরেকটা অ্যাড করি, যেটা শুভর সাথে, যে ধরো এই যে করোনাটা এখন যাচ্ছে, প্যান্ডেমিকটা, হ্যাঁ আমরা ডক্টরস, ফ্রন্টলাইন ফাইটার্স, এই যে আমাদেরকে নিয়ে আজকে যে প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে, আসলে আমরা খুব খুশি। কিন্তু শুধু আমরা কিন্তু একা কিছুই না, আমাদের একার পক্ষে কিছুই পসিবল না। আমাদের সাথে কিন্তু নার্সরাও ডিউটি করে, ওদেরও লাইফের ঝুঁকি আছে, ওদেরও ছোট ছোট বাচ্চা আছে। আমাদের সাথে কিছু হেলথ ওয়ার্কার্স, টেকনোলজিস্ট, এরাও কাজ করে, যারা হচ্ছে সোয়াব কালেকশন করে। লিটারেলি কিন্তু ওরা ভাইরাসটাকে নিয়ে নাড়াচাড়া করতেছে। যারা পিসিআর ল্যাবে কাজ করতেছে, ওরাও কিন্তু ভাইরাসটা হাতে নিয়েই পরীক্ষা করতেছে। ইভেন পুলিশ, যারা কিন্তু প্রথম দিকে উইদাউট কোনো প্রোটেকশন আপনার রাস্তায় হচ্ছে মানে নিরাপদ দূরত্ব মেইনটেইন করার জন্য নেমে গেছে, ওদের কি ফ্যামিলি নাই? আনডাউটেডলি ভাই এখানে প্রত্যেকে আসলে খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকে ইম্পর্টেন্ট। মানে আপনি হসপিটালে শুধু হসপিটাল চিন্তা করলে কিন্তু হবে না, যে মানুষটা আপনাকে এখন এই সময় হ্যাঁ হোম ডেলিভারি দিচ্ছে, যারা ফুড শহরের পরে হয়তো হচ্ছে না, যারা শহরের পরে ফুড গুলো হোম ডেলিভারি দিচ্ছে, তারাও ইম্পর্টেন্ট, প্রত্যেকে ইম্পর্টেন্ট। মনে করেন হসপিটালে আপনি ঢুকবেন, গেটম্যান থেকে শুরু করে, গেটম্যানটাও আছে। তো প্রত্যেকে ওইভাবে চিন্তা করলে না, হয়তো আমার কাছে মনে হতে পারে ওকে কি করতেছে, ওইটা তো আমিও পারি সেটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে তার জায়গা থেকে তার কাজটা খুবই গুরুত্বপূর্ণ। সে যদি তার কাজ বন্ধ করে দেয়, একটা সিস্টেমে কিন্তু গোলমাল লেগে যাবে। আমরা প্রত্যেকেই ইম্পর্টেন্ট। ট্রু। আচ্ছা, একটা কোয়েশ্চেন ডক্টর অভিষেক ভদ্রর জন্য, আপনি যদি কোয়েশ্চেনের অ্যানসারটা দিতেন। কোনটা? সরি, হ্যাঁ আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে উনি বলেছেন যে সিম্পটোমেটিক পেশেন্ট থেকে প্রোটেকশন নেওয়া যায়, বাট অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট হলে তাদের থেকে কিভাবে সেভ করা যায়। ওকে, থ্যাংক ইউ অদিতি, ও আমার মেডিকেলের ছোট বোন, জুনিয়র। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। আমি কালকে এই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করতেছিলাম। আমি বোধহয় এই কোশ্চেনটা আনসার দিতে কি একটু সময় নেব, এবং এখান থেকে
আমাদের আরো 2-3টা কোশ্চেনের আনসার বেরিয়ে যাবে। দেখেন করোনা যখন মানে আমাদের এই যে কোভিড-19 এটা যখন প্রথম দিকে শুরু হয় তখন কিন্তু WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা নির্দেশনা ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একেবারে প্রথম দিকের কথা বলতেছে যে একেবারে কমপ্লিটলি বলছে যে যারা সুস্থ তাদের মাস্ক দরকার নেই, তারা মাস্ক পরবে না। কারা পরবে? যাদের সাইন সিমটম আছে, মানে যাদের হাসি কাশি আছে, প্লাস যারা এই মেডিকেল পেশেন্ট আছে বা যারা কোনো করোনা পেশেন্টকে সেবা দিচ্ছে বা যার বাড়িতে কোনো করোনা পেশেন্ট আছে তারা পরবে, এরকম। কিন্তু যে একেবারেই স্বাভাবিক তার কিন্তু এই মাস্ক পরার দরকার নাই, এটা প্রথম দিককার নির্দেশনা। নাম্বার 1 পয়েন্ট। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার কিছুদিন পরে আবার ওই গাইডলাইনটা আপডেট করলো, করার পরেও কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো শিওর করে বলছে না যে যারা অ্যাসিমটোমেটিক মানে যাদের সিমটম নেই সাধারণ মানুষ তারা মাস্ক পরবে কিনা, বরং তারা কিছু ক্রাইটেরিয়া নির্ধারণ করে লোকাল অথরিটির উপরে ছেড়ে দিয়েছে যে তারা ডিসিশন নিবে যে সাধারণ মানুষের মাস্ক পরার দরকার আছে কিনা। কিন্তু এখন দেখেন এইটা আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপিনিয়ন বললাম, আর একটা ওপিনিয়ন হচ্ছে এখন সিডিসি মানে সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন, এটা ইউএসএ ভিত্তিক। তো এরা বলছে, ওনারা কিন্তু প্রথম থেকে বলছে যে মাস্ক লাগবে, সবাইকে মাস্ক পরতে হবে। এখন সবাইকে কেন মাস্ক পরতে হবে এই জিনিসটা যদি আমরা একটু মাথায় নেই তাহলে আমাদের আর এই কনফিউশন হবে না যে মাস্ক পরবো করবো না। তারা বলছে যে এখন অনেক পেশেন্ট পাওয়া যাচ্ছে বিশ্বে, যেটা কানিতাবু একটু আগে বলছিলেন, যে তাদের কোনো সিমটমই নেই, মানে তারা বোঝার উপায় নেই তাকে দেখে তার ভিতরে করোনা আছে কিনা। হয়তো কোনো কারণে তার টেস্ট করা হলো, তাকে করোনা পাওয়া গেল, কিন্তু সে কিন্তু আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? তো যেহেতু ঘুরে বেড়াচ্ছে এই পেশেন্ট থেকে কিন্তু, এবং সে কিন্তু রোগ ছড়াচ্ছে, এই যে অ্যাসিমটোমেটিক পেশেন্ট গুলো কিন্তু রোগ ছড়াতে পারে, ঠিক আছে? এইটা কিন্তু আমরা বোঝার কোনো উপায় নেই দেখে। তাহলে এদের ক্ষেত্রে সিডিসি বলছে মাস্ক লাগবে। আবার সিডিসি আরেকটা বিষয়কে খুব গুরুত্ব দিচ্ছে, সেটা হচ্ছে আপনার ইনকিউবেশন পিরিয়ড বলি। ইনকিউবেশন পিরিয়ড যদি আমি বলি বাংলায়, যদি সবার বোঝার জন্য বলি, সুপ্ত অবস্থা বলে একটা কথা আছে। মানে মনে করেন আজকে আপনি একটা করোনা ভাইরাস পেশেন্টের সংস্পর্শে আসলেন বা তার থেকে আপনার কাছে করোনা ভাইরাসটা আসলো, এইটা আসার থেকে আপনার যে যদি আপনার সাইন সিমটম প্রকাশ পায়, মানে হাসি কাশি প্রকাশ পায় বা অন্যান্য সিমটম প্রকাশ পায়, এইটার জন্য মোটামুটি গড়ে 5 থেকে 11 দিন পর্যন্ত সময় লাগে। মানে ন্যূনতম 5 দিন 11 দিন পর্যন্ত থাকতে পারে। মানে এই সময়ে কিন্তু আপনি অ্যাসিমটোমেটিক থাকবেন, কিন্তু ভাইরাসটা আপনার শরীরের মধ্যে ডেভেলপ করতেছে। তো এই অবস্থার শেষের দিকে, মানে ইনকিউবেশন পিরিয়ডের শেষের 2-3 দিনেও কিন্তু রোগ ছড়াইতে পারে, এটা তাদের স্টাডি। তো তার মানে আমি যদি একেবারে সামারাইজ করি, আমাদের কিন্তু নীরবভাবেও রোগ ছড়ানোর কয়েকটা অপশন এখানে আছে। এবং আরো কয়েকটা বিষয় যদি আমরা মাথায় নেই, যেমন আমরা মনে করেন আমাদের দেশ একেবারে ঘন বসতিপূর্ণ দেশ, তারপর হচ্ছে আমরা লকডাউনকে মোটামুটি একটা শিথিলতা বলি, আর আমরা নিজেরাই তৈরি করে নিয়ে লকডাউন না মানা বা এরকম একটা জায়গায় চলে গেছি, সামনে হয়তো কারখানাগুলো খুলবে, অনেক মানুষ একসাথে কাজ করবে। তো সেই ক্ষেত্রে সিডিসির গাইডলাইন হচ্ছে যে মাস্ক পরতে হবে। মাস্ক পরলে কি হবে, আপনি হয়তো নিজে প্রোটেক্টেড হবেন না, কারণ এই মাস্ক আপনাকে প্রোটেক্ট করবে কিনা সেটা নিয়ে কোশ্চেন আছে, কিন্তু আপনি কাউকে রোগ ছড়াচ্ছেন না। তো অদিতির প্রশ্নের আনসার হচ্ছে এইটা, সবাই যদি মাস্ক পরে তাহলে কিন্তু অ্যাসিমটোমেটিক পেশেন্টও কাউকে রোগ ছড়াচ্ছে না। তো আমরা নিজেদের প্রোটেকশনের জন্য না হইলেও অন্যকে প্রোটেক্ট করার জন্য, আমার ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য, আমার সারাউন্ডিংসকে প্রোটেক্ট করার জন্য, একটা গার্মেন্টসে যদি অনেকে একসাথে কাজ করে, যদি কেউ এফেক্টেড থাকে সে অন্যকে প্রোটেক্ট করার জন্য মাস্ক পরতে হবে। এবং এই মাস্কের ব্যাপারে কিন্তু সিডিসি আরো একটা ইজি মানে সহজ কথা বলেছে, সার্জিক্যাল মাস্কের কথা কিন্তু তারা বলে নাই, কারণ সার্জিক্যাল মাস্ক গুলো দেখা যাচ্ছে বিশ্বব্যাপী সংকট আছে, এটা আসলে হেলথ কেয়ার প্রফেশনালদের দরকার। তারা বলছে যে কোনো একটা কাপড় দিয়ে নিজেরা তৈরি করা মাস্ক হলেও চলবে, সেটা দিয়েও নিজে এই স্প্রেডটাকে ঠেকানো যায়। তো সিম্পল ওয়ে আপনি একটা মাস্ক পরেন, এবং তারা প্রয়োজনে এর কথা বলছে, এরকম রুমাল পাওয়া যায় বড় মুখ ঢাকার, সেগুলাও বলছে যে সেইভাবে হলো আপনি আপনার মুখটা ঢাকেন যাতে আপনি অন্যকে রোগ না ছড়ান। হ্যাঁ, কিছুদিন আগে আমি একটা রিপোর্ট দেখলাম যে আমরা যে গেঞ্জি তৈরি যে একটা মাস্ক বাংলাদেশের লোকাল মাস্ক পাওয়া যায়, এই মাস্কটা বলে অনেক সেফ অন্যান্য মাস্কের থেকে। আমি জানি না এটা কতটুকু সত্য বা মিথ্যা, বাট এরকম একটা রিপোর্ট কিছুদিন আগে দেখলাম আর কি। এই সেফ কি না সেফ আসলে এইটার পক্ষে কিন্তু কোনো স্ট্রং এভিডেন্স নাই, কিন্তু তারা যেটা বলছে যে আপনি মুখটা যদি ঢাকেন, কারণ আপনার বুঝতে হবে যে কিভাবে করোনাটা ছড়ায়, আপনার হাসি কাশি, ইভেন কালকে দেখলাম জন হপকিন্স এর ওয়েবসাইটে তারা বলছে, স্টাডিতে বলছে কথা বললেও,
কারণ এখানে অ্যারোসলের একটা ব্যাপার আছে, ড্রপলেট আছে, মানে ইনফেক্টেড মানুষের 3 মিটার বা 6 মিটার, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। খুব কাছাকাছি জায়গায় যদি দুজন কথা বলে, কথার মধ্যেও কিন্তু ছিটাইতে পারে, মানে আমাদের মুখ থেকে ছিটে গিয়ে তা এফেক্টেড হইতে পারে। কিন্তু যদি দেখেন একটা মাস্ক থাকে, নাক এবং মুখে যদি মাস্ক থাকে, তাহলে আমি কিন্তু ছিটাচ্ছি না। মানে তাদের যে বলার পিছনে যুক্তিটা হচ্ছে এইটা। সো এটা নিয়ে কোনো রকমের কন্ট্রোভার্সি করা যাবে না। প্রথম দিকে কিন্তু এটা ঠিক ছিল, তখন যদি কেউ বলতো বা যদি কেউ বলেন যে আমরা কিছু মানুষ মানে যারা এফেক্টেড না তারা মাস্ক পরবে না, কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। প্রথম যখন বললো যে মাস্ক লাগবে, দেখেন আমাদের বাজারে মাস্ক ফাঁকা হয়ে গেল, ঠিক আছে, মানুষ একটা প্যানিক অ্যাটাকের মতো মাস্ক কেনা শুরু করলো। এই বিষয়গুলো কিন্তু ডাব্লিউএইচও মানে তাদের কনসিডারেশনে নিয়েছে যে এইভাবে মানুষকে প্যানিক করে একটা ভ্যাকুয়াম সৃষ্টি করার তো দরকার নেই। এই জন্য এখন সিম্পল ওয়ে, আমি যে কোনো একটা কোনো কিছু দিয়ে আপনি মুখ এবং নাক ঢাকেন আর কি। ওকে, অভিষেকের সাথে একটু বলি। হ্যাঁ, যে অভিষেক যে কথাগুলো বলছিল সবগুলোই আসলে কথা, ও আসলে অনেক স্টাডি করছে, যেটা আমরা ইউএস এর যে গাইডলাইন, যেটা আমরা সিডিসি বলি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, আর ডাব্লিউএইচও তো আছে। তো মাস্কের ব্যাপারটা আসলে হলো কি, যে ও যেটা বললো যে সিমটোমেটিক অ্যাসিম্পটোমেটিক, ব্যাপারটা হচ্ছে যে ইনফেক্টেড মানে সোজা কথা করোনাতে ইনফেক্টেড, এখন হতে পারে তার সিমটমস প্রকাশ পায় অথবা সিমটমস প্রকাশ পায় না। যদি সিমটমস প্রকাশ পায় আমরা বলবো সিমটোমেটিক, যে তার জ্বর, কাশি, গলা ব্যথা এগুলো আছে। কিন্তু কিছু কিছু মানুষ থাকবে যাদের সিমটমস প্রকাশ পায় না, তাদেরকে আমরা বলবো অ্যাসিম্পটোমেটিক, কিন্তু তারাও তো ইনফেক্টেড। তো আমার কিন্তু বোঝার উপায় নাই যে কে সিমটোমেটিক আর কে অ্যাসিম্পটোমেটিক। এই জন্য আমাদের যে সরকার, আমাদের বলেন বিশ্বের সকল সরকার একটা নীতিতেই চলে আসছে যে আইসোলেশন, স্টে হোম এবং লকডাউন। ব্যাপারটা হচ্ছে আপনি লকডাউন করবেন, টেস্ট করবেন, আপনার কেস আইডেন্টিফিকেশন করবেন। কেস আইডেন্টিফিকেশন করা এখানে কিন্তু শেষ না, জিনিসটা পরবর্তী স্টেপ হচ্ছে আপনার কন্টাক্ট ট্রেস, যে কেসটাকে আমি ধরলাম, হ্যাঁ, সেই লোকটা কার কার সাথে গত 14 দিনের ভিতরে কন্ট্যাক্টে আসছিল, তাদেরকে আমার আইডেন্টিফাই করতে হবে। এটা যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি, তাহলে কিন্তু আমার আসলে এই যে জিনিসটা কিন্তু আসলে এটা ফেল হয়ে যাবে। এই আপনি আসলে মাস্কের ব্যাপারটা, মাস্ক অবশ্যই পুরোটাই ক্লিয়ার করে দিছে। তবে বিভিন্ন স্টাডি আছে, ও যেটা বললো বিভিন্ন স্টাডি আছে, কোথায় কি বলে আসলে, যেমন এক ধরনের স্টাডি দেয়, হ্যাঁ, ওরা ওদের মতো ওদের হেলথ সিস্টেম একটা স্টাডি দিচ্ছে, হ্যাঁ, বেলজিয়াম একটা স্টাডি দিচ্ছে, নরওয়ে একটা স্টাডি দিচ্ছে। আমাদের যে আমি একটা আমার একটা অবজারভেশন ছিল, আমি করোনা যখন শুরু হয় ওই সময়কার একটা স্টাডি ছিল এমআইটির যে স্টাডিটাতে আমরা দেখেছি যে এমআইটি বলেছে যেখানে গরম যেসব জায়গাগুলো যেগুলাতে শীত প্রধান না, যেখানে বেশি গরম থাকে বা সূর্যের রশ্মি, যেখানে সূর্য রশ্মি বেশি থাকে বা ওইসব এরিয়াতে ওইসব অঞ্চলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। এটা এমআইটির একটা স্টাডি থেকে বলা হয়। পরবর্তীতে দেখলাম যে কোনো কিছুই এই স্টাডিটা কাজে লাগেনি বাংলাদেশের ব্যাপারটা আমরা তো আসলে প্রথমে একটা নাম দিছিলাম নোভেল, মানে নোভেল করোনা, কারণ এই করোনা সম্বন্ধে কিছু জানি না। তো ব্যাপারটা আসলে আমরা কখন জানবো? আমাদের এই ডিজিজটা পুরোটা ডিজিজটা চলে যাবে, এটা নিয়ে সায়েন্টিস্টরা গবেষণা করবে, তারপর আমরা বুঝতে যে আসলে এর প্যাথোজেনিসিটি কিভাবে এই রোগটা কাজ করে, কিভাবে ভ্যাকসিনটা আসবে, হ্যাঁ, আমরা বুঝতে পারবো। এখন আমরা কিন্তু পুরোটাই আমরা আসলে মানে যেগুলো বলতেছি, যেগুলো পড়তেছি, হ্যাঁ, এগুলো আমাদের একটা মানে এজ এ হোল একটা ইনফেকশাস ডিজিজ যদি হয়, যদি একটা ইনফেকশাস ডিজিজ সারা পৃথিবীতে ছড়ায় পড়ে, তাহলে আমরা যে প্ল্যান গুলো করে থাকবো আমরা ঠিক সেই প্ল্যানই করবো। এমন না কোভিড এর জন্য নতুন ট্রিটমেন্ট আবিষ্কার করে ট্রিটমেন্ট দিচ্ছি, এমন কিছু কিন্তু না। আচ্ছা, জিনিসটা হচ্ছে এরকম। মাস্কের যে ব্যাপারটা যেটা বলছে, আমরা যদি বলে থাকি যে এখন কিন্তু আমরা হিউম্যান টু হিউম্যান যে যেটা ট্রান্সমিশন, আমরা স্টেজ 4 অলরেডি 4 আমরা পার হয়ে চলে গেছি, ঠিক আছে। স্টেজ 4 এ যেটা বলছে যে সিমটোমেটিক অ্যাসিম্পটোমেটিক সবাই আসলে রোগ ছড়াবে। তো আমাদেরকে মাস্ক পরতে হবে, এটা হচ্ছে এখন মাস্ক আমাদের সবাইকে পরতে হবে। এখন মাস্কটা আপনি করবেন, আপনি যেটা বলছেন যে কাপড়ের মাস্ক, একটা আপনি সময় শুনছিলেন যে কাপড়ের মাস্ক খুব ভালো প্রোটেকশন দেয়। আসলে ভাইরাসের ক্ষেত্রে প্রোটেকশন দেওয়ার জন্য মাত্র 3-4টা মাস্ক আছে, যেগুলো আসলে আমরা হেলথ কেয়ার যারা ওয়ার্কার তারাই ইউজ, যেমন N95 যদি বলেন, আপনি সার্জিক্যাল মাস্ক বলেন, মানে N95 99% প্রোটেকশন দিচ্ছে, আর সার্জিক্যাল মাস্ক 95% প্রোটেকশন দিচ্ছে, কিন্তু বাকিগুলা কিন্তু প্রোটেকশন দিবে না। কিন্তু সেক্ষেত্রে
অভিষেক যেটা বললো, আমরা এই যে ড্রপলেট এবং অ্যারোসলটাকে আমরা প্রিভেন্ট করতে পারি এই মাস্কের মাধ্যমে। তো আরো একটা জিনিস হয়েছে যে আমরা যদি এই যে কাপড়ের মাস্ক, এটা যদি আমরা ডাবল লেয়ার করে পরি, মনে করেন দুইটা মাস্ক দিয়ে পরি এবং টাইট করে রাখি, তাহলে কিন্তু এর কার্যক্ষমতা আবার একটু বেড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু সে 30% মতো একটা প্রোটেকশন দেয়। এটা একটা স্টাডিতে আসছে আর কি। হ্যাঁ, এবং এগুলো কিন্তু আবার রিসাইকেল করা যায়। এটা একটা সুবিধা যে আপনি একটু ব্লিচিং পাউডার দিয়ে এটা 30 মিনিট ভিজিয়ে রাখলেন। হ্যাঁ, ভিজিয়ে রাখলে পরে কিন্তু সব থেকে মানে আমি যেটা বলবো আর কি, মানে আমাদের দেশে আর একটা যে ইম্পর্টেন্ট, মানে এটার সাথেই বলি যে আমরা যে আসলে যে জিনিসপাতি ধোয়ার জন্য যে জিনিস কি করতে পারি আসলে, মানে এর থেকে সব থেকে সহজ উপায় হলো ব্লিচিং পাউডার। ঠিক আছে? সুন্দর। হ্যাঁ, ব্লিচিং পাউডার ছাড়াও মানে আমরা তো আসলে যেটা একদম ভাইরাস নির্মূল করি সেটা হচ্ছে আলট্রাভায়োলেট। ভাই এখানে ভাই আমি একটু বলি, আপনি একটু ক্লিয়ার করে দেন জিনিসপাতি মানে হচ্ছে, কিন্তু এখানে অনেকে ফলমূল নিয়ে কথা বলবে, আমি এই পয়েন্টে আসতেছি, এই বিষয়টা ক্লিয়ার করা দরকার। তার আগে যেটা বলি, ভাইয়ের সাথে যেটা বলছিলাম মাস্কের ব্যাপারটা বারবারই বলতেছি, কিন্তু মানে এখানে কন্ট্রোভার্সির কোনো সুযোগ নেই। এখানে আরো একটা মজার বিষয় আমি বলি, ইদানিং যে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় যে লাইভ হয়, মানুষ তার পছন্দের পোর্শনটুকু কেটে নিয়ে সেটাকে ভাইরাল করে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু খুব বাজে। এজন্য বলতেছি যে মিস ইনফরমেশনের কোনো সুযোগ নেই। এজন্য বারবারই আমি কিন্তু ক্লিয়ার করতেছি, সিডিসি যে জিনিসটা মাথায় নিয়ে বলছে মাস্কের ব্যাপারটা, আপনাকে নিজের প্রোটেকশনের জন্য কিন্তু না, সে নিজের প্রোটেকশনের জন্য সে এই কাপড়ের মাস্কের কথা বলে নাই। সে বলছে যে আপনার থেকে যাতে অন্যকে না ছড়ায়, মানে আপনি মানে জিনিসটাকে ড্রপলেট গুলা আমার মাটিতে পড়ে, ড্রপলেট তো ভারী অ্যারোসল। এই ধরেন আমি যদি হাসি কাশি দেই, আমার সামনে এখন একটা কম্পিউটার আছে, তো কম্পিউটারের এই যে কিবোর্ডে পড়বে, আমি চলে যাওয়ার পর আমার ফ্যামিলি মেম্বার্স যদি কেউ আমার এই কম্পিউটারটা ইউজ করে, তাহলে কিন্তু তার এখানে হবে। তো আমি যদি মাস্কটা পরি আপনাদের সাথে কথা বল বা কোনো কারণে, তাহলে কিন্তু এই যে ড্রপলেটটা ছড়াইলো না, আমার কোনো মানে এই যে জিনিসগুলোর উপর পড়লো না, এটা একটা প্রিভেনশন। বা আমি আপনার সাথে কথা বলতেছি, আমার খাঁটি বাংলায় যদি বলি ড্রপলেটের জায়গায় এখন কিন্তু বলতেছে যে স্যালাইভা থেকে ছড়াইতে পারে, তার মানে থুতু, হ্যাঁ হাসি কাশির দরকার নেই, আপনি কথা বললেও তো অনেকের থুতু ছিটে আর কি, ঠিক আছে, সামনে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো তো ছড়াবে না। এই জন্য বারবারই মাস্ক, এই যে কাপড়ের মাস্ক, এটা নট টু প্রোটেক্ট ইউ, এটা অন্যকে প্রোটেকশন দেওয়ার জন্য, ঠিক আছে, এটা হয়তো করবে না। তো এই মিস ইনফরমেশনের সুযোগ নাই। খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা ব্যাপার আমরা এখান থেকে জানতে পারলাম, যে আমরা যে মাস্ক ব্যবহার করছি এটা থেকে আপনি নিজের সেফটি পান বা না পান, কিন্তু অন্যকে আক্রান্ত করা থেকে আপনি বিরত থাকবেন, রাইট? আমরা এটা বলতে পারি। এবং এটা কিন্তু উদ্দেশ্য হওয়া উচিত এই সময়, মানে স্প্রেডটা কমানোর জন্য, ঠিক আছে, বুঝতে পারছি। আর জি একটা কোয়েশ্চেন নেই, নওশিদ, অনেক কোয়েশ্চেন জমা হয়ে গেছে নওশিদ নওয়ারের ডক্টর কানেতার জন্য, যে মাইল্ড সিমটম পেশেন্টের সংখ্যা কি বাংলাদেশে বেশি নাকি ইতালি বা অধিক মৃত্যুর দেশগুলোতে একই রকম হারে ছিল? ডক্টর হুমায়রা কানেতা, আপনি যদি বলতেন। মাইক্রোফোন। আচ্ছা, এই আমাদের হয়ে গেছে, সবকিছুই বিশ্লেষণ করে বলে দিচ্ছে। আর যেটা আগে আমরা বলতেছিলাম যে দেখা যায় 80 to 85% পেশেন্টের আসলে কোনো সিমটমসই থাকে না, মায়ের সিমটমস থাকে অনলি 10 to 15% পেশেন্টদের ক্ষেত্রে, আর 5% পেশেন্ট হয়তো খারাপ হয়। তো ওভারঅল সিনারিওটা এরকমই, কিন্তু ওই দেশগুলোতে মৃত্যুর হারটা এত বেশি কেন, বা আমাদের দেশে মৃত্যুর হারটা কিন্তু তুলনামূলকভাবে আসলেই কম। যেমন হচ্ছে যেহেতু আমি বেসিক্যালি সার্জারির, তো আমার একজন পাবলিক হেলথের এমপিএইচ করা একজন স্যারের সাথে কথা হচ্ছিল। স্যার বলতেছিলেন যে ডেইলি কিন্তু বাংলাদেশে আগে ধরেন একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টেও প্রতিদিন 10 জন মানুষ মারা যেত, ড্রাউনিং এ বা পানিতে ডুবে প্রতিদিন 10 জনের মতো মানুষ সারা বাংলাদেশে ডেইলি মারা যায়। এই তথ্যগুলো সড়ক দুর্ঘটনায় এর চেয়ে বেশি মানুষ মারা যায়, যেটা নিয়ে আমি একবার কথা বলছিলাম। প্রতিদিন যদি আপনি হিসাব করেন সারা বাংলাদেশে 10 জন এভারেজ মানুষ মারা যায়। এখন আমরা করোনায় মারা যাচ্ছে এরকম সংখ্যা কত দেখছি? 8, 10, 15 সংখ্যাটা কিন্তু কাছাকাছি, কিন্তু আমরা কিন্তু কেউ এইটা নিয়ে যে সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে এটা নিয়ে কিন্তু আমরা কখনো এভাবে কথা বলি নাই। এখন আমরা বলতেছি কারণ জিনিসটা প্যান্ডেমিক, মানে সারা বিশ্বব্যাপী একটা গ্লোবাল প্রবলেম, সেই জন্য এই জিনিসটা আমাদের আসলে এতটা সবার নার্ভ গুলাকে হিট করতেছে। সো এটারও একটা মেইন কারণ কিন্তু উন্নত বিশ্বে এত মৃত্যুর কারণ, যেমন ইটালির কথা যেটা, এটার যে কারণটা আমার মনে হয়
ওসব দেশে মানুষের যে আয়ু আমাদের দেশের থেকে কিন্তু বেশি, আমাদের যে গড় আয়ু কিন্তু 60-65 এভারেজ এরকম, কিন্তু ওদের দেশে কিন্তু যে ওল্ড 70 এজ মতো যারা, আছে। ওদের দেশে কিন্তু বৃদ্ধ বয়স্ক মানুষ কিন্তু সংখ্যা বেশি। অভিষেক বা শুভ আমাকে একটু কারেক্ট করে দিও যদি কোনো ইনফরমেশন ভুল থাকে। ওদের দেশে কিন্তু ওল্ড এজের পিপল সংখ্যাটা বেশি, এবং করোনার জন্য একটা কোমরবিড কন্ডিশন এইটাই যে যারা ওল্ড এজ পেশেন্ট থাকবে, হাইপারটেনসিভ, ডায়াবেটিক, যাদের আগে থেকে হয়তো রেসপিরেটরি প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে সিমটমটা বেশি আসে, তারাই কিন্তু খারাপ হয়ে যায়। এবং ইটালিতেও কিন্তু সেরকমই হয়েছে। এবং আমাদের কিন্তু একজন বিওয়াইডি মেটস যে আমাদের নাসির ভাই ছিলেন, তার আব্বা কিন্তু ইটালিতে ছিলেন, ভাইয়াও ইটালিতে ছিলেন। তো আঙ্কেল কিন্তু হসপিটালাইজড ছিলেন এবং অনেক দিন তাকে কিন্তু হসপিটালে থাকতে হয়েছিল। জাস্ট এইটাই যে ওদের দেশের এই যে বয়স্ক যারা, তাদের সংখ্যাটাও বেশি, এজন্য তাদের মৃত্যুর সংখ্যাটাও কিন্তু দেখা গেছে বেশি। আমাদের দেশে কিন্তু এই বয়স্কদের সংখ্যাটা তুলনামূলকভাবে কম। তো আমার কাছে মনে হয় আমাদের দেশে মৃত্যুর সংখ্যাটা কিন্তু আসলেই এখনো পর্যন্ত কিন্তু যে খুব এক্সিড করে গেছে সেরকম কিন্তু এখনো না। একটা কোয়েশ্চেন ছিল আমার সবার কাছে, কোয়েশ্চেনটা হচ্ছে যে আমাদের দেশে মৃত্যুর হার সংখ্যা কম হওয়ার পিছে কি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি? এটাকে কি আমরা দাবি করতে পারি যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য বিশ্বের দেশের সাথে কম্পেয়ার করলে সবচেয়ে বেশি? এবং আমরা কিন্তু খুব প্রতিকূল পরিবেশে থেকে কিন্তু বড় হই আস্তে আস্তে, রোগ প্রতিরোধ ক্ষমতা বড় বেশি হওয়ার কারণ কিন্তু এটা একটা হতে পারে। এট দ্য সেম টাইম আমাদের ইমিউনিটি কিন্তু অন্যান্য কান্ট্রিদের থেকে বেশি, এটা কি একটা কারণ? জাস্ট ফর মাই ক্লারিফিকেশন। ভাই এটা আসলে এইভাবে অনুমান করে বলার কোনো সুযোগ নেই। শুভ ভাই যেটা বলতেছিলেন যে আমরা এই দেখেন ভাইরাসটা আমরা কতদিন পাইছি, বেসিক্যালি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তাই তো 4 মাস। হ্যাঁ 2 মাস। তো প্রথম দিকে অনেক ইনফরমেশন ছিল, মানে WHO কর্তৃক প্রকাশিত ইনফরমেশন, যেগুলো কিন্তু এখন চেঞ্জ হচ্ছে। তো যেমন ধরেন আমি ফর এক্সাম্পল বলি, প্রথম দিকে আমি যখন ছিলাম সবাই বলতেছে যে স্কার্ফ পরলেই হচ্ছে প্রোটেকশন হয়ে যাবে, এটা নিয়ে অনেক ট্রল হচ্ছে, অমুক কিছু হচ্ছে। হ্যাঁ, গেঞ্জি কাপড়ের মাস্ক পরতেছে, এইটা তো প্রোটেকশন দিবে না, ও কেন এরকম এগুলো অনেক হাসাহাসি হচ্ছে। কিন্তু সময়ের সাথে দেখা গেল যে এইটা মানে দেখা যাচ্ছে যে এইটা এখন ঠিক, হয়তো আবার 3 মাস পরে যায় দেখা যাবে যে সেটা ঠিক নেই। আসলে এগুলো আসলে সময়ের সাথে বলতে হবে। কেন বাংলাদেশে আমরা বলছি মানে এখানে যারা আছেন, যেমন কানিতাপু বললেন যে তার কাছে মনে হচ্ছে যে এইটা হয়তো বাংলাদেশে এত সিভিয়ার নাই। এখন আসলে সিভিয়ার আছে কিনা, সামনে হবে কিনা, এগুলো কিন্তু আমরা কেউ জানি না, তাই না? এটা আসলে সময়ের সাথে বলা যাবে। কেন বাংলাদেশে আমরা সবাই আশা করি এবং আমরা সবাই চাই যাতে বাংলাদেশে এটা সিভিয়ারিটি পর্যায়ে না যাক, বাংলাদেশে যাতে বেশি মানুষ মারা না যায়, আমরা খুব দ্রুত এই কন্ডিশন থেকে বের হয়ে আসি। কিন্তু এই কারণগুলো কি আসলে এটা স্টাডি করেই বলা যাবে। আমরা হয়তো অনেক কিছু চিন্তা করতে পারি, এখানে অনেক ফ্যাক্টর থাকতে পারে, অনুমানের সাপেক্ষে আমাদের দেশের ম্যাক্সিমাম কানিতাবু যেটা বলতেছিল, বাইরের দেশগুলোতে হচ্ছে আপনার এজেড পার্সেন্ট বেশি, মানে সেটা একটা হইতে পারে যেহেতু এখানে করোনার সাথে আপনার বয়স এবং কোমরবিডিটিস দেখা যায়। আমরা জানি যে উন্নত বিশ্বগুলোতে বা ওইসব দেশগুলোতে নন কমিউনিকেবল ডিজিজ বলি যেগুলো, মানে হার্টের ডিজিজ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এই ধরনের রোগী কিন্তু বেশি, সাথে আবার তাদের বয়সও বেশি হইতে পারে, সেটা একটা ফ্যাক্টর। আবার আমাদের দেশে ইয়াং জেনারেশন কিন্তু বেশি, আমাদের দেশের ম্যাক্সিমাম পপুলেশন হচ্ছে কিন্তু ইয়াং জেনারেশনের বেশি। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে তারা হয়তো রিস্ক ফ্যাক্টর গুলো কম, তাদের ক্ষেত্রে কম, সেটা হইতে পারে। কিন্তু এগুলো সবই হচ্ছে অনুমান নির্ভর কথা, এবং এই কথাগুলো আমার মনে হয় যে আমরা স্প্রেড না করি, এই কথাগুলো আমরা না বলি, বেটার আমাদের যদি স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে সেটা নিয়ে বলা উচিত। কারণ করোনা ভাইরাস নিয়ে সামনে আরো গবেষণা হবে এবং আরো অনেক গবেষণার সুযোগ আছে। শুধু একটা হাইপোথিসিস দিয়ে মানুষকে বিভ্রান্ত করার বোধহয় আমাদের কোনো দরকার নেই। আমি ক্লিয়ার সম্পূর্ণ। আসলে সেটাই, যেমন একটা কোয়েশ্চেন ছিল ডক্টর শুভ মজুমদার, আমি আপনার কাছে আসছি, এটা আপনার কাছে কোয়েশ্চেন যে বুবলি পালিত 7 দিন মারাত্মক কাশি, মহিলা, বয়স 69, নেবুলাইজ করা হচ্ছে, শরীর দুর্বল, বাবার খাবার রুচি নেই একদম, কি করা যায়? ডাক্তার শুভ মজুমদার যদি জানাতেন। আচ্ছা, এটা আমি ওনাকে পার্সোনালি জানাবো, ঠিক আছে? আচ্ছা। আর যেটা উনি আমার রিলেটিভস বেসিক্যালি। আচ্ছা আচ্ছা। কিন্তু যে আমি এই ব্যাপারটা একটু বিস্তারিত কথা বলি। যেমন মনে করেন যে উনি যে কথাগুলো বলছেন যে 7 দিন ধরে কাশি, তো আমরা কিন্তু এখন বর্তমানে যে আমাদের যে কেস ডেফিনেশন কোভিড এর, সেটা কিন্তু আমরা এখন নতুন ভাবে চেঞ্জ করে ফেলছি। আমরা সে আগে পুরনো কেস ডেফিনেশন এখন আর নাই।
যে কোন পেশেন্টকে আমরা করোনা সাসপেক্ট করব আর কোন পেশেন্টকে আমরা করোনা সাসপেক্ট করব না। তো আমরা এখন 3টা ক্যাটাগরিতে ভাগ করে করোনাকে সাসপেক্ট করব। হ্যাঁ, প্রথমে যদি একটা পেশেন্টের জ্বর এবং কাশি থাকে তাহলে আমরা অবশ্যই তাকে করোনা সাসপেক্ট করব। এখন মনে করেন একটা পেশেন্টের জ্বর আছে কিন্তু কাশি নেই, অথবা শুধু কাশি আছে বা জ্বর নাই, তাহলে তার সাথে আরো কিছু সিমটমস থাকতে হবে। যেমন সেখানে হতে হবে গলা ব্যথা, অথবা খারাপ লাগা, দুর্বল লাগা, অথবা গায়ে ব্যথা, এর মধ্যে যে কোনো একটা থাকতে হবে তার সাথে। যদি এটা হয় সেক্ষেত্রে আমরা এটাকে একটা কেস ডেফিনেশন নিয়ে আসতে পারি। আবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো যে আমাদের যে করোনা ভাইরাস সেটা আমরা বলে থাকি যে এটা ফ্লু ভাইরাস। হ্যাঁ, ফ্লু ভাইরাস বলতে যেটা বোঝায়, যেটা আমাদের সাধারণত আমাদের যে শ্বসন নালী, যেটা রেসপিরেটরি ট্র্যাক্ট, এই ট্র্যাক্টকে যারা ইনফেক্ট করে আর কি, তাদেরকে ফ্লু ভাইরাস আমরা বলি। তো এই যে ভাইরাসটা করোনা কোভিড যেটা 19 সার্স করোনা 2, এটা কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদের যে খাবারের যে পৌষ্টিক নালী, যেটাকে আমরা ইন্টেস্টাইন বলি, সেটাকেও কিন্তু এফেক্ট করতেছে। হ্যাঁ, যে কারণে দেখা যাবে মানুষ কিন্তু সে আপনার ঘ্রাণ পাচ্ছে না, বা তার টেস্ট চলে যাচ্ছে খাবারের। হ্যাঁ, এটা কিন্তু সমস্যা হয়। অথবা তার বমি হতে পারে, তার ডায়রিয়া হতে পারে, অথবা তার পেটে ব্যথা হতে পারে। তো আমাদের যদি কোনো পেশেন্ট এরকম হয় যে সে খেতে তার রুচি নাই, সে টেস্ট চলে গেছে, সে ঘ্রাণ পাচ্ছে না, সে তার ডায়রিয়া হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা তাকে সাসপেক্ট করবো সে একটা করোনা পেশেন্ট। হ্যাঁ, তো এভাবে আমরা আসলে কেসটা এখন আমরা চেঞ্জ করে ফেলছি। হ্যাঁ, তো সেভাবেই আমি এখন যেহেতু উনি কোশ্চেন করেছেন যে ওনার খাবারের কমে গেছে, টেস্ট নাই, এবং 7 দিন ধরে কাশি, তা আমি তাকে আমি যতটুকু জানি উনি আজকে টেস্ট করেছেন, কোভিড টেস্ট, আশা করি নেগেটিভ আসবেন, আমরা সবাই আশা করি। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, তবু যদি নেগেটিভ আসে সেক্ষেত্রে উনি যেটা করবেন, উনি যদি ওনার আগে থেকে কোনো শ্বাসকষ্ট থেকে থাকে, তাহলে পূর্বের যে মেডিকেশন উনি যেটা পেতেন, সেটা আমাকে অবশ্যই মেনটেন করতে হবে। যদি অ্যাজমা বা যেটা আমরা ব্রঙ্কাইটিস রোগ বলি, এখন থেকে সিওপি বলি, এই ধরনের রোগে যদি উনি আক্রান্ত হয়ে থাকেন, তাহলে উনি যে ইনহেলার গুলো ব্যবহার করতেন, হ্যাঁ, যে ওষুধগুলো খেতেন আগে, সেগুলো অবশ্যই তাকে এখন কন্টিনিউ করতে হবে। এটাই হচ্ছে তার জন্য আসলে এখন মেইন জিনিস। না, খুব সুন্দর করে বলেছেন। আরেকটা জিনিস আমরা যে আজকে ডিসকাশনের শুরুর দিকে আপনি যেটা বলছিলেন যে আমাদের মাঝখানে এখন ওই যে বাসায় অনেক দিন থাকতে থাকতে আমাদের মাঝখানে, রাইট, ওইটা নিয়ে আমরা একটু ডিসকাস করি, কারণ আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি, যদিও অনেক কোয়েশ্চেন এখনো আছে। জি, শুরু করব? হ্যাঁ, জি জি প্লিজ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা আসলে কি, এটা আমরা এখন যেটা আমরা বলি যে আমাদের যে মেন্টাল হেলথ, আসলে মেন্টাল হেলথটা আসলে কিন্তু আমাদের এখন আসলে দুর্বল হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ আমি প্রথমেই বলছিলাম যে লকডাউন একটা পিরিয়ড, যে পিরিয়ডটা আমরা একটা দীর্ঘ সময় আমরা বাসায় বসে আছি, আমাদের কাজে যেতে পারছি না, বা আমাদের এখন আর কোনো কিছু ভালো লাগছে না, আমাদের ঘরে আটকে রাখা যাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে এমন একটা অবস্থা। তো মানুষ একটা যখন সারা পৃথিবীতে একটা রোগ যখন ছড়িয়ে গেল, যেটা প্যান্ডেমিক বলি, তো প্যান্ডেমিক যখন রোগ হয় তখন রোগের কিছু মানসিক দুশ্চিন্তা বলেন বা স্ট্রেস বলেন, এগুলা চলে আসে। এই দুশ্চিন্তা গুলাকে আমরা কি কি ধরনের হতে পারে মনে করেন যে আমি ইনফেক্ট হয়ে যাব, এই একটা দুশ্চিন্তা হতে পারে, ভয় পাই, আমরা পেতে পারি। বা আমার লাভড ওয়ান, মনে করেন আমার হাজবেন্ড, আমার স্বামী, আমার স্ত্রী, বা আমার বাচ্চা, অথবা আমার বাবা, আমার মা, হ্যাঁ, এরা ইনফেক্টেড হতে পারে, এটা একটা দুশ্চিন্তা থাকতে পারে। তারপর হতে পারে ধরেন যে আমি এখন আগে একটা সরকারি চাকরি আমরা করি, হয়তো আমাদের বেতন দিয়ে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু যারা প্রাইভেট করতেছে, হ্যাঁ, তারা তো যদি চাকরিতে না যায় তো তার ইনকাম নাই। তো এবং সে দুশ্চিন্তায় আছে যে আমার যদি লকডাউনটা না খুলে সেক্ষেত্রে তো আমি আপনার টাকা পাচ্ছি না, আমাদের জব হারাই ফেলতেছে। তো তার এই ধরনের একটা দুশ্চিন্তা চলে আসতেছে, ভয় চলে আসতেছে। যারা এলডারলি পার্সন, আপু যেটা বলছিল, এজড পার্সন যারা, তাদের কিন্তু একটা ভয় আছে যে আমার তো কিডনির সমস্যা আছে, আমার তো হার্টের সমস্যা আছে, আমার তো ডায়াবেটিস আছে, আমি তো সব থেকে এখানে মোস্ট এফেক্টেড পার্সন হবো আমি। আবার যে বাচ্চা আছে ও তো আসলে কিছু বুঝবে না। তো সবকিছু মিলিয়ে দেখা যায় যে আমাদের এই মেন্টাল সমস্যাগুলো এখন শুরু হতে যাচ্ছে। সবকিছুই মূলত আমাদের যে অ্যাংজাইটি বলেন, ওরি বলেন, ফিয়ার বলেন,
এটাই আসলে মেইন ব্যাপার। তো এই ব্যাপারগুলো নিয়ে মেইন ব্যাপারটা হচ্ছে এটার সাথে আমরা কিভাবে কোপ আপ করতে পারি। আমাদের কপিং করাটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এটার সাথে। তো আমাদের এই কোপ আপ করার জন্য যে গাইডলাইন গুলো দেওয়া আছে, গাইডলাইন যে বলা আছে যে আমরা 4টা স্টেজে আসলে এই কোপ আপটা করি আসলে এই সিচুয়েশনে। প্রথম গাইডলাইনটা আমরা একটা পিরামিড চিন্তা করি, যে একটা পিরামিড সুন্দর, পিরামিডের যে নিচের স্টেজ, তারপরে একদম চূড়ায় আমরা উঠবো, নিচ থেকে আমরা বড় এবং উপরের দিকে একদম ছোট আর কি চূড়াটা হয়। হ্যাঁ হ্যাঁ। তো প্রথমেই যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে সোশ্যাল ভাবে, সোশ্যালি আমরা কিভাবে আমরা এই জিনিসটাকে স্ট্রেংথ মানে শক্তিশালী করতে পারি। হ্যাঁ, সেটা হয়েছে যে ধরেন এই যে আমরা যারা বলি যে আমরা শুধু ফ্রন্টলাইন ফাইটার, কারা হেলথ কেয়ার ওয়ার্কার, চিকিৎসক, হেলথ কেয়ার ওয়ার্কার, তারপর পুলিশ, এরা বলি, কিন্তু আসলে এখানে আমাদেরকে আরো মানুষজনকে ইনভলভ করতে হবে যাদেরকে আমরা ট্রাস্ট করি। হ্যাঁ, যেমন আমরা ধরেন আমি যদি পার্সোনালি আমার ধর্ম সনাতন হিন্দু, তো আমি কিন্তু একজন পুরোহিতকে বেশি ট্রাস্ট করবো। আমাদের প্রেক্ষিতে আপনি ধরেন মুসলিম, আপনি একজন মসজিদে ইমাম সাহেব, ওনাকে আপনার ট্রাস্টটা, ওনার প্রতি আপনার বেশি, সম্মানটা বেশি। আমরা যদি তাদেরকে এখানে ইনভলভ করতে পারতাম, যে তারা আমাদেরকে বিভিন্ন ভাবে বুঝাতো, তাদের আমরা গণমাধ্যমের সামনে নিয়ে আসতাম, হ্যাঁ, তারা জিনিসগুলা একটু সুন্দরভাবে মানুষকে বুঝালে কিন্তু মানুষগুলো কিন্তু তাদের কথা আরো বেশি বিশ্বাস করে। হ্যাঁ, তো এইটা হচ্ছে তাদেরকে আমরা যদি ফ্রন্ট লাইনে আনতে পারি, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু এখানে। তারপরে আসে যে আমাদের যে সমাজে যে সকল মানুষগুলো আসলে ডিসএবিলিটিতে ভুগে, এটা নিয়ে আগে কথা হয়েছে যে অনেক মানুষ আছে যে অবশ্যই বললো জাহাঙ্গীরনগরের কিছু ডিসএবিলিটির কথা। তো এই ডিসএবিলিটির প্রশ্নটা আসলে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে আপনি একটা ডিসেবল পার্সন, সে তো আসলে তার কিছু করার নাই। হ্যাঁ, তো আপনাকে তাকে সাহায্য করতে হবে, সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে হবে আপনাকে। আপনি যখন সাহায্যের হাতটা না বাড়াবেন, তখন কিন্তু তার মধ্যে একটা অ্যাটাক এমনি চলে আসবে, এবং সে তো ঘরে বসে থাকবে না, সে তো আইসোলেটে থাকবে না, এবং সে ইনফেক্টেড হয়ে আরো 10 জনকে ইনফেক্ট করবে। হ্যাঁ, এটা হচ্ছে সোশ্যাল যে শক্তিশালী করা আর কি, রেসপন্সিবিলিটি। দ্বিতীয় স্টেপে আমরা আসি, সেটা হলো যে আমাদের ফ্যামিলিয়াল যে সাপোর্ট, সেটাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিতে হবে। ফ্যামিলিয়াল সাপোর্টের মধ্যে ইম্পর্টেন্ট যেটা আমরা বলি, আমরা তো সবাই আসলে ফ্যামিলি নিয়েই বেশি কেয়ার করতেছি। তো সেক্ষেত্রে আমাদের যেটা আমরা করতে পারি ফ্যামিলিয়াল সাপোর্টে, আমরা আসলে পরস্পরের সাথে এখন যেটা বলি আমরা যে কিভাবে আমরা যোগাযোগ করব, যোগাযোগটা আমরা ফোনে করতে পারি, টেক্সটিং করতে পারি। এখন আছে যার ফোন নাই, সোশ্যাল মিডিয়া যে ইউজ করে না, সে কি করবে? তার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ঠিক আছে, আমরা পাশের বাসায় বারান্দায় যাই, ছাদে গিয়ে পাশের জন্য হাই হ্যালো, হ্যাঁ কেমন আছো। একটা জিনিসটা এইভাবে করতে হবে যে আপনি জিনিসটাকে এনজয় করেন, এই সময়টাকে আপনাকে এনজয় করতে হবে আসলে। হ্যাঁ, আমি ঘরে বসে থাকলাম, সারাদিন পেপার পড়লাম, সারাদিন টিভি দেখলাম, কয়জন মানুষ মরলো গেল, ঠিক আছে, এটা নিয়ে আসলে আপনার ভাবার কোনো দরকারই নাই। এটার জন্য সরকার আছে, সরকার খুবই চিন্তিত এই বিষয় নিয়ে, ডাক্তাররা কাজ করতেছে, পুলিশ রাস্তায় বসে আছে আপনাদেরকে থামানোর জন্য, ঠিক আছে। তো আপনার ঘরে বসে আছেন, ঘরে বসে থাকেন। হ্যাঁ, জিনিসটা হচ্ছে এই জায়গাটা আমি একটু অ্যাড করব। হ্যাঁ, ইমরান ভাইয়া, শুভর সাথে, যে এই যে মেন্টাল হেলথ আসলে আমরা কিভাবে বাসায় সময় কাটাবো, এটা নিয়ে কিন্তু সবাই খুব মানে কিছু করার নাই, যেটা আসলে সবাই বলতেছে। কিন্তু চিন্তা করে দেখেন, যদি আমরা এই সময়টার পিছনে যাই, গত বছরের এই সময় আমরা সবাই কিন্তু খুঁজতাম যে কখন একটু বাসায় থাকতে পারবো, কখন একটু ভ্যাকেশন হবে, কখন একটু পরিবারের সাথে সময় কাটাবো। আমার কাছে মনে হয় এই টাইমটাই কিন্তু প্রপার টাইম যে আমরা আমাদের I guess ফ্যামিলি মেম্বারসদের সাথে সময় we are in। তো হচ্ছে এই যে প্রবলেমটা, যে আমরা আমাদের বাসার যে সবচেয়ে ছোট সদস্য, যে ধরেন আমাদের কারো ছোট ভাতিজা ভাতিজি হতে পারে, সন্তান হতে পারে, আমরা তাদের সাথে সময় দিতে পারি, তাদের সাথে খেলা, তাদের সাথে কথা বলা, বা একটা ছোট বাচ্চা আছে, সে কি করতে চায়, তার সাথে ড্রয়িং করা, যে ও ফ্যামিলি মেম্বার্স গুলাকে আঁকুক, যেগুলা কিন্তু ধর উন্নত বিশ্বে কিন্তু ওদেরকে ছোট থেকে এভাবেই গ্রুমিং করা হয়, যে একটা লাইফ সাইকেল অফ হ্যান ওকে দেখানো হয়, একটা মুরগির ডিম, সেখান থেকে আস্তে আস্তে মুরগির ছানা, তারপর আস্তে আস্তে বড় মুরগি, এরপরে সেটা ওকে লিখতে দেওয়া হয়। তা আমরা কিন্তু বাসায় চাইলেই এখন যারা হচ্ছে
বাসায় সুবিধাটুকু আছে, আমরা সবাই নিজের সন্তানদেরকে, বাসার বয়স্ক বাবা মাদেরকে সময় দিই, তাদের সাথে কথা বলি, গল্প করি, পুরানো স্মৃতি রোমন্থন করি। কারো যদি সুযোগ থাকে ছবি আঁকতে পারে, কেউ কেউ সুন্দর গান গাইতে পারে, ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করি। যেমন আমি তো এই লকডাউনের মাঝে আমি 6টা মাছ কিনছি, ছোট ছোট 6টা মাছ, যে যাদের সাথে হচ্ছে কিছুটা সময় কিন্তু যায় মাছ পরিষ্কার করা, মাছকে খাবার দাবার দেওয়া, এই তারপরে কিছু কিছু এক্সারসাইজ করতে পারি আমরা হালকা পাতলা, যেটা ইমিউনিটি সিস্টেমকেও বুস্ট আপ করলো, পাশাপাশি হচ্ছে কিছুটা সময়ও কাটলো। মুভি দেখা, এখন তো সবাই অনেক মুভি দেখে, অনেক সিরিয়াল দেখে। আর আরেকটা অবশ্যই খুবই ভালো একটা সময় কাটানোর জিনিস হচ্ছে বই পড়া। না, আমরা তো গল্পের বই পড়তে সবাই পছন্দ করি, পড়লাম হয়তো আগের পুরান বইগুলো আবার করে নতুন করে পড়তে পারি। পড়ার কিন্তু আসলে অনেক কিছুই আছে, জাস্ট আপনাকে খুঁজে বের করতে হবে যে আমি কি করব। যা কিছুই করব নিজের জন্য, নিজের ফ্যামিলি মেম্বারসদের জন্য, নিজের কাছের মানুষগুলোর জন্য করতে হবে। মনে হয় না এই সময়টা কষ্টকর কিছু হবে, সময়টাও কেটে যাবে, আমরা সুন্দর পৃথিবীতে আবার সবাই মিলে একসাথে সামনাসামনি আড্ডা দিব। তাহলে যেটা বলছিলাম আর কি, শেষ করি কথাটা, যে ফ্যামিলি সাপোর্টে আসলে আরো কয়েকটা জিনিস আসলে খেয়াল করতে হবে এখানে। ফ্যামিলি সাপোর্টের মেইন ব্যাপার হচ্ছে আমাদেরকে কয়েকটা জায়গা অ্যাটাক করতে হবে। যেমন ধরেন একটা হচ্ছে এল্ডারলি পার্সন, ঘরের যে সব থেকে বয়স্ক ব্যক্তি, এবং সব থেকে যে জুনিয়র যে বাচ্চা। তো একজন এল্ডারলি ব্যক্তি সে কিন্তু আসলে মনে করেন যে তার যদি আগে থেকে প্রিভিয়াসলি কোনো মেন্টাল প্রবলেম থেকে থাকে, যেমন বয়সকালে মানুষ একটু ভুলে যেতে চায় আর কি, সবকিছু ভুলে যায়, অনেকেই ভুলে যায়, যেটাকে আমরা ডিমেনশিয়া বলে থাকি। তো এই ধরনের যারা বয়স্ক ব্যক্তি বাসায় থাকবেন, তা আমাদের এখানে উচিত হবে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সঠিক ইনফরমেশন দেওয়া। আমাদের এখন এই যে প্যান্ডেমিক একটা সব থেকে বড় সমস্যা যেটা হলো, সেটা হলো মিস ইনফরমেশন, যেটা সেই মিস ইনফরমেশনটা সবচেয়ে বেশি হয়, গুজব ছড়ানো। তো আমরা এই গুজবটা যাতে না শুনি, না বুঝি, সেজন্য আমাদের করতে হবে কি, আমাদের করোনার সম্বন্ধে সুন্দরভাবে বুঝতে হবে যে একটা ভাইরাসটা কি, ভাইরাসটা কিভাবে আসে, কিভাবে রোগটা করে, কিভাবে আমি এর থেকে প্রতিকার পেতে পারি। এই জিনিসগুলো যখন আমরা শেয়ার করব সবার কাছে, তখন কিন্তু সবাই জিনিসটা বুঝবে, এবং যখন জিনিসটা বুঝতে পারবে তখন কিন্তু সে এমনি এমনি দেখবেন তার এই যে প্যানিক অ্যাটাক, যে তার ভীতগ্রস্ত হওয়া, সেগুলো থেকে সে কিন্তু বের হয়ে চলে আসবে। এবং এলডারলি পার্সন যারা, তারা তো এমনি একটু ভয় থাকে যে তার অন্যান্য রোগ আছে এই জন্য, কিন্তু সে যখন এই ইনফরমেশন গুলো যাবে, তাকে যখন ইনফরমেশন গুলো শেয়ার করা হবে, সেও এই জিনিস প্যানিক অ্যাটাকটা থেকে বের হয়ে চলে আসবে। বাচ্চাদের ক্ষেত্রে জিনিস যেটা হচ্ছে, বাচ্চাদের ক্ষেত্রে এই সময়টায় সব থেকে মানে একটা আলাদাভাবে টাইম দেওয়া উচিত বাচ্চাদের জন্য। যে বাচ্চারা এই সময় স্কুল বন্ধ, বাচ্চারা স্কুলে যাচ্ছে না, তো আপনি বাসায় বসে বাচ্চাকে একটু পড়াশোনা করাতে পারেন, বাচ্চার সাথে আপনি খেলাধুলা করতে পারেন। যেমন বাইরের দেশে যেটা হয় ইন হাউস স্পোর্টস, আমাদের বাংলাদেশে হয়তো এগুলো সম্ভব না, একটা ঘন জনপূর্ণ একটা দেশ। তো যতটুকু সম্ভব আর কি, ঘরে বসে আপু যেটা বললো, বই পড়া, বাচ্চাদেরকে শিখানো, এই জিনিসগুলো আমাদের এখন অ্যাডাপ্ট করা উচিত। এবং এলডারলি পার্সন আমরা কি করতে পারি, আমাদের যেটা করা উচিত, আমাদের যে আসলে শখ, আমাদের মনের মধ্যে সব মানুষেরই তো একটা শখ থাকে যে আমি ওইটা করতাম, আমি যদি আজকে ডাক্তার না হয় ইঞ্জিনিয়ার হইতাম তাহলে আমি আজকে এইটা করতাম, আমি যদি ডাক্তার নয় আজকে পদার্থবিজ্ঞানী হইতাম তাহলে আজকে আমি এইটা করতাম। আমাদের সবারই একটা মনের মধ্যে আজকে শখ থাকে। তো এটা একটা বিশাল সুযোগ এই সময়টা, যে আমরা সেই শখগুলোকে পূরণ করা। আমরা একবারে অনুষ্ঠানের মানে 1 ঘন্টা 28 মিনিট যে কখন শেষ হয়েছে, মানে কখন হয়ে গেল আমি সত্যি খেয়ালই করি নাই। এত কোয়েশ্চেন এবং প্রাণবন্ত যে আমরা ডিসকাশন করতেছি, মানে সময় চলে গেল আর কি। বাট আমাকে অনেকে বলতেছে যে আপনারা এটা আরেকবার করেন, তো আমরা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে যদি সবার সময় সুযোগ হয় আমরা এটাকে আরেকবার আমরা করতে পারি নেক্সট উইকে। সো আমি শেষ পর্যায়ে একবারে আমি ডক্টর অভিষেক ভদ্রর কে একটু ওনার একটা ব্রিফ শুনতে চাই, যে ওভারঅল সিচুয়েশনটাকে কিভাবে আমরা চিন্তা করে সামনের দিকে আগাতে পারি, কিভাবে এটাকে মোকাবেলা করে আরো স্ট্রংলি সামনের দিকে আগাতে পারি। আপনি যদি 2 মিনিটের মধ্যে আমাদেরকে আপনার অভিজ্ঞতাটা একটু বলেন, বা আপনার টিপস গুলো যদি আপনি দেন। ভাইয়া, আমি কিন্তু প্রথমে বলছি যে আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি, মানে আমরা অতীতে একটা পথ কিন্তু আমরা একবারে পার করে এসেছি। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে এসেছি, মানে দাঁড়িয়ে এখন আছি
আমার কাছে মনে হয় প্রত্যেকের রেসপন্সিবিলিটি প্রত্যেকের হাতে, এবং আমরা কোনো ব্লেম গেম না খুঁজি, একটু মানবিক হই এবং নেগোশিয়েট করার চেষ্টা করি। মানে যার বাইরে যাওয়ার দরকার তাকে তো যেতেই হবে, মানে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষের কথা চিন্তা করি, কিন্তু আমার আপনার যার দরকার নেই তার আমরা ঘরে থাকি। আমরা একেবারেই যে স্বাস্থ্য যে নির্দেশনাগুলো আছে, যেমন মাস্ক পরা, বারবার হাত ধোয়া, আমরা যদি হাত ধোয়ার সুযোগ কখনো না থাকে বাইরে গিয়ে, তাহলে আমরা যাতে চোখে মুখে ওই সময় হাত না দেই, এই যে একেবারে বেসিক স্বাস্থ্য নির্দেশনা এইগুলা মানি। নাম্বার 1 বললাম, আমি যদি পয়েন্ট করে বলি যে ঘরে থাকি, স্বাস্থ্য নির্দেশনাগুলো মানি। এবং 3 হচ্ছে যেটা শুভ ভাই বা আপু বলতেছিলেন, ঘরে থাকাটাকে আনন্দময় করে তোলা। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে থাকতে থাকতে সবারই ভালো লাগবে না, খুব স্বাভাবিক। তো এই জায়গাটাকে আমাদের কাজ করা, সেজন্য তারা অনেক পরামর্শ দিয়েছেন, আমি এখানে নতুন করে দিতে চাচ্ছি না। আমরা খাবারের দিকে খেয়াল রাখতে পারি, আমরা এক্সারসাইজের দিকে খেয়াল রাখতে পারি, তারা যেভাবে বললেন আমাদের ফ্যামিলির সিনিয়র পার্সন জুনিয়রদের প্রতি কেয়ারিং হতে পারি, আমরা ব্যাড হ্যাবিট গুলো এই সময় ত্যাগ করতে পারি অনেকভাবে। সো আমরা ঘরে থাকি, আমরা স্বাস্থ্যবিধি মানি, এবং আমরা ঘরে থাকাটাকে আনন্দময় করে তুলি, এবং আমরা মানবিক হই, যাদের প্রয়োজন তাদের প্রতি মানবিক হই। আমার মনে হয় এই কাজটা যদি আমরা করি, কারোর উপর ব্লেম গেমে না গিয়ে, যে ও করছে বলে আমি যাব না কেন, যেমন এই কোশ্চেনটা সবাই আসে যে সবাই বাইরে যাচ্ছে আমি গেলে কি দোষ? হ্যাঁ, আপনি গেলেই দোষ। আপনি যদি একা এইভাবে যদি প্রত্যেকে নিজেকে আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে একটা বিগ একটা গ্রুপ অফ পিপলকে ঘরে রাখা সম্ভব আপনার নিজের রেসপন্সিবিলিটিতে। তো আমার একটাই কথা, করোনা প্রতিরোধ করতে হলে এই রেসপন্সিবিলিটি গুলো আমাদেরকে নিজেকে নিতে হবে, অন্য কারোর দিকে তাকানোর সুযোগ নেই। অসাধারণ, এক্স্যাক্টলি অসাধারণ, অসাধারণ। ইমরান ভাই একটু 2 মিনিট সময় হবে নাকি? একটু একটা জিনিস বলতাম আর কি। শিওর। আপনার যে একটা যে লাস্টে যে কথাটা ছিল যে আমরা আসলে প্রতিরোধ ইমিউন বুস্ট আপ যে কিভাবে করতে পারি, আসলে আসলে জিনিসটা নিয়ে আসলে একটু বলা দরকার। আসলে এই জিনিসটা আমরা আসলে দুইটা উপায়ে করতে পারি। একটা হলো যে আমাদের আসলে বিভিন্ন গাইডলাইন বলেন বা আমাদের সিনিয়র স্যার, আমাদের জুনিয়র এখনো সিনিয়র স্যার যেসব কথা বলেন, তার সারমর্মটা এরকমই যে আমাদের খাদ্যাভ্যাস এবং এক্সারসাইজ এই দুইটা জিনিস পাশাপাশি রাখতে হবে এখানে। তো খাদ্যাভ্যাসের ক্ষেত্রে যেতে হবে যে জিনিসগুলো আমাদের আসলে ইমিউন বুস্ট আপ করে, আমাদের ইমিউনিটির যেটা মেইন যেটা সেটা হলো একটু প্রোটিন যুক্ত খাবারটা একটু বাড়াতে হবে এই সময়টা। তো প্রোটিনের মধ্যে আমরা দেখেন আমাদের কিন্তু মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো সব, ডাল বলেন, এই ধরনের খাবার। এখন আপনি কোনটা খাবেন? আপনার যদি কোনো কোমরবিড ডিজিজ থাকে, আমি আপনাকে বলবো কখনই আপনি ফ্যাট যুক্ত যে মাংসগুলো আছে, রেড মিট যেটাকে বলি আমরা, চর্বিযুক্ত, এগুলো পরিহার করুন। আপনি প্রচুর মাছ খান, সামুদ্রিক মাছ খেলে আরো ভালো। এগুলা প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আপনার হার্টের জন্য আরো ভালো। আপনি যদি আচ্ছা কিছু খেতেই পারতেছেন না, আপনি ডিম খান। হ্যাঁ, আপনি যে একদম আমরা যে যারা এই যে দেখবেন আপনার যে যারা আমরা সাহায্য করছি সবাই কিন্তু ডাল দিচ্ছি। এই ভাত আর ডাল কম্বিনেশন কিন্তু একটা ইম্পর্টেন্ট সোর্স অফ প্রোটিন আসলে, এবং খুব ফার্স্ট ক্লাস প্রোটিন। হ্যাঁ, ভাত এবং ডালের কম্বিনেশন, খিচুড়ি, হ্যাঁ এটা কিন্তু ফার্স্ট ক্লাস প্রোটিন। খেয়াল করতে হবে, যদি আমি শুধু ভাত শুধু ডাল খেলাম সেটা কিন্তু সেকেন্ড ক্লাস প্রোটিন, কিন্তু ভাত ডাল কম্বিনেশন খিচুড়ি ফার্স্ট ক্লাস প্রোটিন। তো এটা দিয়ে কিন্তু আমরা আমাদের ইমিউনিটিটা, ইমিউন সিস্টেমের মেইন জিনিসটাই হচ্ছে আসলে প্রোটিন। হ্যাঁ, প্রোটিনটাকে আমরা একটু আসলে আগের থেকে বেশি খেতে হবে এখন। তারপরে আমরা সে এখন যেটা বলে থাকে স্যাররা বা বিভিন্ন গাইডলাইনে, যে ভিটামিন সি যুক্ত খাবার যেটা, তো ভিটামিন সি যুক্ত খাবার আমরা আসলে সবাই জানি ভিটামিন সি কোথায় কোথায় আছে। টক জাতীয় যত খাবার আছে সব খাবারই ভিটামিন সি আছে। আর যারা যারা গরিব মানুষ, আমি গরিব বলবো না আসলে, যারা টাকা উপার্জন কম, দরিদ্র, তারা হয়তো বা আপনার কাঁচামরিচ খায় ভাতের সাথে, সবাই খায়, আমিও খাই। হ্যাঁ, কিন্তু তারা অনেক সময় কি খায়, মানে তার সোজা কথা বলতে পান্তা ভাত, পেঁয়াজ আর কাঁচামরিচ, এটাই অনেকের সম্বল আর কি, অনেকে এটাও খেতে পারে না। হ্যাঁ, তার কাঁচামরিচেও কিন্তু ভিটামিন সি আছে। ট্রু। এবং সবচেয়ে মজার জিনিস আজকের লাইফটাতে আমি যেই ফিলটা পেলাম, যে লাইক আমরা অনেক ভাস্ট বিষয় নিয়ে আমরা আজকে ডিসকাস করছি, যেগুলো আমাদের প্ল্যানও ছিল না। পার্সোনালি আমার কোনো প্ল্যান ছিল না যে এত কিছু জিনিস উঠে আসবে, যেগুলো থ্যাঙ্কস অল অফ ইউ, যে আমরা 1 ঘন্টা 34 মিনিটে এত কিছু ডিসকাস করলাম। এবং আমাকে অনেকে আরো কোয়েশ্চেন করতেছে, বলতেছে যে আবার এটা করলে ভালো হবে। এইবার আমরা নেক্সট উইক হয়তো বা করবো।
আপনাদের সবাইকে নিয়ে আরেকবার। সো আমরা একবার শেষ পর্যায়ে এসেছি। তো সবাইকে ক্লোজিং রিমার্কসে যদি কিছু বলতে চান যে আপনাদের সবার প্রতি কি উপদেশ বা কি পরামর্শ থাকবে, এটা বলে আমরা একে একে শেষ করে ফেলবো। স্টার্টস উইথ ডক্টর কানেতা উইদিন 30 সেকেন্ডস। ইমরান ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, আমাদের 4জনকে আবার একত্রিত করার জন্য। এটা আমরা এপিসোড 2ও করব, এই সেম সেটআপ 2 হবে। আমাদের জন্য একটা হচ্ছে সময় কাটানো, যে 1 ঘন্টা 34 মিনিট আমরা গল্প করলাম, আমাদের জন্য সময় কাটানো, আমাদেরও অ্যাকচুয়ালি রিফ্রেশমেন্টের প্রয়োজন, কারণ ডক্টরস হিসেবে আমরা অনেক স্ট্রেসের মধ্যে আছি। ইন্সপায়ারিং বাংলাদেশকে ধন্যবাদ, এবং চাইবো এখানে আরো সুন্দর সুন্দর ইন্সপায়ারিং গল্প আসুক, যেটা আমরা অনেক কিছু শিখবো, অনেক কিছু জানবো। সবাই ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর ইন্সপায়ারিং বাংলাদেশ ইমরান ফাহাদের সাথে থাকবেন। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ডক্টর কানেতা। অভিষেক, আপনি যদি কিছু বলেন। আমি তো আগেই সামারি শেষ করে দিয়েছি, যে সবাই ঘরে থাকেন, একেবারেই যে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলেন, এবং কারোর উপর দোষ না দিয়ে নিজের দায়িত্বটা নিজেই নেন, এবং যাদের সাহায্য প্রয়োজন, সহানুভূতি প্রয়োজন, তাদের প্রতি মানবিক হন। অসাধারণ। ডক্টর শুভ, আপনি যদি আপনার ক্লোজিং রিমার্কসটা দেন, এবং আপনার অনেকগুলো কোয়েশ্চেন আপনাকে কেন্দ্র করে এসেছে, যে কোয়েশ্চেনগুলো থেকে যদি আপনি আরেকটু কিছু যদি বলেন তাদের জানার ব্যাপারে ক্লোজিং এ। কোশ্চেন কি বলবো? না, কোয়েশ্চেন সব শেষ, বাট লাস্টে আপনি যদি কিছু বলেন। লাস্টে আসলে বলার তো একটাই আসলে এখন, যে আপনারা আমাদের সরকার প্রধান দেশ থেকে যে কথাগুলো বলে যাচ্ছে সেগুলো আপনারা মেনে চলুন। আমাদের লকডাউন, আমরা প্রপার লকডাউনে আসি, আমরা ঘরে থাকি, ঘরের সবাইকে সময় দিই। এছাড়া আমাদের আসলে বিকল্প আর কোনো উপায় নাই। আসলে আমরা বিভিন্ন ওষুধ খুঁজি, মার্কেটে খুঁজি, যে মাঝখানে মার্কেট থেকে একটা ওষুধ হাওয়া হয়ে গেল, সবাই কিনে ঘরে নিয়ে গেলাম, কোনো দরকার নাই। আপনাদের চিকিৎসা দেওয়ার জন্য তো সবাই ডাক্তাররা আছে, হসপিটালে আছে। দেশের প্রধান আমাদের প্রিয় নেত্রী, সেও আপনাদের খোঁজ খবর রাখতেছেন, বিভিন্ন জেলায় উনি সবসময় মনিটরিং করছেন। তো আপনারা ঘরে থাকুন, সবাই সুস্থ থাকুন, এটাই আসলে আমাদের সবার কামনা। এবং যদি প্রয়োজন হয়, আপনারা যে 333 যে কল সেন্টার, এবং যে বাংলাদেশ স্বাস্থ্য বাতায়নের যে কল সেন্টার, যে নাম্বারটা 6263, হ্যাঁ এক্স্যাক্টলি আমি বলছিলাম। আর আমাদের এখানে আপনি কল করে আপনি স্বাস্থ্য সেবাগুলো নিয়ে নেবেন। আপনার যদি দীর্ঘস্থায়ী সমস্যা থাকে, আপনি অবশ্যই আপনার হাসপাতালে যাওয়ার দরকার নাই, আপনি হাসপাতাল পরে যান দরকার হলে, ইমার্জেন্সি না হলে। কিন্তু যদি আপনার মনে করেন যে আপনি একটু কনসাল্ট করতে যাচ্ছেন, আপনি টেলিফোনেই ফোন দেন, এই ফোনগুলো দিয়ে আপনি ডাক্তারের সাথে পরামর্শ নেন, ডাক্তার কি বলে, তারপরে দরকার হলে আপনি হাসপাতালে যান। শুধু হাসপাতালে গিয়ে আপনি নিজেও ইনফেক্ট হওয়ার চান্স আপনার বেড়ে যায়, অথবা আপনি যদি ইনফেক্ট অলরেডি হয়ে যান, দেখা যাবে আপনি ডাক্তারকে ইনফেক্ট করে দিলেন। হেলথ বা একজন লোককে রাস্তায় রিক্সাওয়ালাকে আপনি ইনফেক্ট করে দিলেন। শুধু দরকার নাই, ঘরেই থাকেন, ফোনে কথা বলুন, যদি দরকার হয় সেক্ষেত্রে শুধুমাত্র বাইরে যান, তাও প্রোটেকশন নিয়ে বাইরে যান। ঠিক আছে, উইদাউট প্রোটেকশন, উইদাউট মাস্ক, উইদাউট গ্লাভস বাইরে যাওয়ার কোনো দরকার নাই। ধন্যবাদ। সো থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনাদের ব্যস্ত সময় থেকে একটু সময় বের করে আমাদেরকে দেওয়া, এবং অনেক মানুষের, আমি আশা করি আজকের লাইভটা থেকে অনেক মানুষের যে কোয়েশ্চেন ছিল তাদের জানা হয়ে যাবে যদি কেউ লাইভটা দেখে। এবং আমি চাইবো যে আপনারা আরো সুন্দরভাবে, আরো স্ট্রং ইমিউন সিস্টেমের মাধ্যমে আপনারা এখন এই সিচুয়েশনটা মোকাবেলা করেন, এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন, এবং সীমিত আকারে যে জিনিসটা সবাইকে বলছে যে সীমিত আকারে সবকিছু করুন। সামনে ঈদ আসছে, রোজা শেষ হয়ে যাচ্ছে, এবং ঈদকে সামনে রেখে বাসায় থাকুন এবং পরিবার পরিজনকে সময় দিন। এই বলেই আমরা আজকে লাইভটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। থ্যাংক ইউ। শুভরাত্রি।